ফুলশয্যার রাতে রাজ মৌকে বলল। এই নাও ডিভোর্স পেপার, সাইন করে দাও। রাজের কথাটা মৌয়ের কলিজায় গিয়ে বিঁধল। মা মরা মেয়েটার ফুলশয্যার রাতে ডিভোর্স পেপারে সাইন করতে হবে এটা কখনো ভাবে নাই সে। হাতের কাঁচা মেহেদি সাজ, অপরূপা লাগছে মেয়েটাকে। ডিভোর্স পেপারে সাইন করতে গিয়ে এক ফোঁটা চোখের পানি টপ করে কাগজটার উপর পড়ল। জীবনটা সত্যি অদ্ভুত। 4 ঘন্টা আগে যেমন একটি কাগজে সাইন করে নতুন সম্পর্কে আবদ্ধ হয়েছিল, আর এখন একটা সাইনে সে সম্পর্কটা প্রাণহীন হয়ে গেল। এদিকে সাইন করা কাগজটা হাতে নিয়েই রাজ বলল, সরি মৌ, আমার কিচ্ছু করার নেই। পরে যদি তুমি আমাকে ডিভোর্স না দাও, তাই ঝামেলা আগে মিটিয়ে নিলাম। আর হ্যাঁ, আমার সাইনটা বাকি রাখলাম। চুক্তি যখন শেষ হবে, আমার সাইনটা দিয়ে কাগজটা পরিপূর্ণ করব। মৌ কিছু না বলে মাথাটা নিচু করে আছে। বুকের ভেতরটা যেন কেমন কেমন করছে। জীবনে কাউকে কোনোদিন ভালোবাসেনি, নিজের স্বামীকে সবটা দিবে বলে। কিন্তু আজ স্বপ্নগুলো স্বপ্নই থেকে গেল। রাজ মৌয়ের পাশে থাকা বালিশটা নিয়ে যখনই খাট থেকে নামতে যাবে, তখনই খেয়াল করো বিছানায় রক্ত। রক্ত দেখে খানিকটা আঁচ করতে পারলো সে বিষয়টা। মৌকে বসে থাকতে বলে বের হয়ে গেল। মৌ বিছানায় বসে বসে ভাবছে জীবন নামক বহতা নদীর কথা। এই নদীর শেষ কোথায়? রাজ ফার্মেসি থেকে পেট নিয়ে এসে রুমে ঢুকতে দেখে মৌ ঘুমাচ্ছে। জানালা দিয়ে চাঁদের জ্যোৎস্না এসে মৌয়ের চাঁদ মাখা মুখটাতে ভর করছে। মনে হচ্ছে অষ্টাদশী কোনো রাজকন্যা। রাজ মৌকে ডাক না দিয়ে বালিশটা নিয়ে সোফায় শুয়ে পড়ে। সোফায় শুয়ে শুয়ে থাকতে থাকতে রাজ সুমায়াকে ফোন দেয়। দুবার রিং হতেই সুমাইয়া ফোন ধরে বলে, হ্যাঁ, আমি ভালো। আর হ্যাঁ, তোমার কথা মতো মাকে খুশি করার জন্য বিয়ে করেছে। মেয়েটাও রাজি হয়েছে। আচ্ছা, 6 মাসের মাঝেই কিন্তু দেশে ফিরবে। আচ্ছা সুইট হার্ট, আমাকে ভুলে যেও না। এখন রাখছি, বাই। সকালবেলা পাখির কিচির মিচিরে রাজের ঘুম ভেঙে যায়। ঘুম থেকে যখনই উঠতে যাবে ঠিক তখনই কে যেন বারবার দরজায় নক করছে। রাজ তাড়াহুড়ো করে বালিশ আর চাদর বিছানায় রাখে। মৌয়ের দিকে তাকিয়ে দেখে মৌ এখনো ঘুমাচ্ছে। রাজ মৌকে ডাক না দিয়ে দরজা খুলতে দেখে ঋত্য চা নিয়ে দাঁড়িয়ে আছে। ঋত্য চা নিয়ে দেখে মৌ উঠে পড়েছে। মৌয়ের কাছে চাটা রেখে বলল, ভাবি তোমার চা। চা খেয়ে মৌ যখন শাওয়ার নিতে যাবে, এমন সময় রাজ মৌয়ের হাতটা ধরে ফেলল। মৌ রাজের হাতের স্পর্শে কেমন যেন কেঁপে উঠল। লজ্জা মাখা দৃষ্টিতে রাজের দিকে তাকালো। রাজ প্যাটটা মৌয়ের হাতে দিয়ে বলল, আমি তোমার স্বামী। আশা করি এসব কিছু গোপন রাখার দরকার নেই। আমি কাল রাতেই বুঝতে পেরেছি তোমার সমস্যা হচ্ছে। মৌ রাজের মুখে এমন কথা শুনে লজ্জায় জড়সড় হয়ে গেল। মনে মনে ভাবতে লাগলো, মানুষটাকে যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপ না, ভালোবাসা যায়। মৌ শাওয়ার শেষ করে গোলাপি রঙের একটা শাড়ি পরে যখন রুম থেকে বের হবে, তখন পেছন থেকে রাজ ডেকে বলল, কি, সবাই কি তোমার মেয়েহীন পেট দেখাবে নাকি? নাকি তোমার নাভি দেখিয়ে আমাকে মুগ্ধ করতে চাইছো? এসব বাজে মেয়েরা করে। মৌ রাজের কথা শুনে কাঁদো কাঁদো ভাবে বলল, কি করব, আমি শাড়ি পরতে পারি না, একটু পরিয়ে দেবেন? কাছে আসো। শাড়ি পরাটাও পারো না? কি পারো? রাজ ধমক দিয়ে মৌকে শাড়ি পরানো শিখিয়ে দিল। দেখতে দেখতে 2 মাস হয়ে যায়। 2 মাসে মৌ রাজের পরিবারের একজন হয়ে যায়। পরিবারের প্রতিটা মানুষ মৌকে ভালোবাসে, শুধু রাজ ছাড়া। মৌ জানে রাজের হৃদয়ে শুধু সুমাইয়ার বসবাস, আর তাকে বিয়েটাও করেছে শুধু তার মায়ের জীবন বাঁচাতে। মৌ রাজকে যতই দেখে ততই বিমোহিত হয়, কারণ মৌ হয়তো আগে এমন কোনো পুরুষ দেখেনি। প্রায় 6 ফুটের কাছাকাছি লম্বা, নীল রঙের শার্ট পরে যে কোনো মেয়েই প্রথম দেখায় প্রেমে পড়ে যাবে। রাজের এক বান্ধবীর বিয়েতে রাজ মৌকে নিয়ে দাওয়াত খেতে যাবে বলে মৌকে রেডি হতে পারে। মৌ যখন রেডি হওয়ায় চলে যাবে, তখন রাজ মৌকে ডাক দিয়ে তার হাতে একটা প্যাকেট তুলে দেয়। মৌ খানিকটা অবাক হয়ে বলে, কি এটাতে? খুলে দেখো। মৌ খুলে দেখে যে একটা শাড়ি। মৌ শাড়ি দেখে যতটা না খুশি হয়েছে, তার চেয়ে বেশি মন খারাপ করেছে। মৌয়ের মন খারাপের কারণটা রাজ বুঝতে পেরেছে, কারণ রাজ জানে মৌ ঠিক মতো শাড়ি পরতে পারে না।
তার উপর বিয়ে বাড়ি যাচ্ছে, তাই মৌকে বলল, কি হলো, শাড়ি পছন্দ হয়নি? হয়েছে। আমি পরতে পারি না শাড়ি। রাজ মজা করার জন্য বলল, তো কি পারেন খেতে? আপনার মা আপনাকে শাড়ি পরাও শেখায়নি? যেখানে ক্লাস 5-এর মেয়ে শাড়ি পরতে পারে। কি করব? আমার মাকে আমি দেখিনি। বাবার কাছে শুনেছি আমাকে জন্ম দেওয়ার সময় মা মারা গেছে। দুধটাও খেতে পারিনি। আর মা মরার জন্য বাবা 1 বছর আমার মুখটা পর্যন্ত দেখেনি। বাবা মাকে অনেক বেশি ভালোবাসতো। বাবার ধারণা ছিল আমার জন্যই মা মারা গেছে। রাজ স্পষ্ট দেখতে পেল মৌয়ের চোখের কোণে পানি। কি বলবে ভেবে পাচ্ছে না। আচ্ছা, তুমি শাওয়ার নিয়ে এসো, আমি তোমাকে শাড়ি পরিয়ে দেব। মৌ কিছু না বলে শাওয়ার নিতে চলে গেল। শাওয়ার নিয়ে টাওয়াল পরে যখনই রুমে আসছে, এসেই দেখে রুমে রাজ। দেখেই থরথর করে কাঁপতে লাগলো। লজ্জায় মৌয়ের গাল মুখ লাল হয়ে যাচ্ছে। এভাবে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মৌ বলল, আপনি রুমের বাহিরে যান, আমি শাড়ি পরে আসছি। মৌ রাজকে জোর করে বাহিরে বের করে দিয়ে কোনো রকম শাড়ি পরল। রাজ রুমে এসেই দেখে লুঙ্গির মতো শাড়ি পরেছে মৌ। সে হাসবে না কাঁদবে ভেবে পাচ্ছে না। মৌকে ডাক দিয়ে বলল, কাছে এসো। আর এভাবে শাড়ি পরে? আসবো না, আপনি পচা। তখন বসে থেকে সব দেখে নিয়েছেন। আপনি এত নুচু কেন? ধ্যাত, মেয়ে মানুষের এই একটা সমস্যা, উপকার করতে গেলেই ভাবি লুচ্চামি করছে। আর তুমি যেভাবে শাড়ি পরছো না, ছেলেরা এর চেয়ে ভালো লুঙ্গি পরে। এখন কাছে এসো। মৌ অনিচ্ছা সত্ত্বেও রাজের কাছে আসে। রাজ এক টান দিয়ে শাড়িটা খুলে ফেলে সুন্দর করে কুচি দিয়ে সুন্দর করে পরিয়ে দেয়। রাজ শাড়ি পরিয়ে দিয়ে মৌয়ের দিকে তাকিয়ে দেখে মুখটা সূর্যের মতো লাল আকার ধারণ করেছে, চোখ দুটি বন্ধ, আর মুখ দিয়ে বিড়বিড় করে আল্লাহ আল্লাহ করছে। রাজ আজকে বুঝতে পারো সত্যিই লজ্জা নারীদের ভূষণ। লজ্জা পেলে মেয়েদের এত সুন্দর লাগে তার ধারণাতীত ছিল বিষয়টা। রাজ মৌয়ের গায়ে টাচ করতেই মৌ চমকে ওঠে। এই কি হলো, ভয় পেলে নাকি? তোমার শাড়ি পরা শেষ। যদি ময়দা মাখতে হয় তাহলে আরেকটু লেট করতে পারো। মৌ রাজকে কিছু না বলে ড্রেসিং টেবিলের সামনে চলে গেল। আয়নার সামনে বসে কাজলের কৌটাটা থেকে এক বিন্দু কাজল নিয়ে চোখের ভ্রুতে লাগিয়ে নিল। কপালের ঠিক মাঝখানটায় কালো রঙের একটা ছোট্ট টিপ বসিয়ে বের হয়ে গেল রুম থেকে। রাজ মৌয়ের থেকে চোখ ফেরাতে পারছে না, কিন্তু না, মৌয়ের দিকে নজর দেওয়া যাবে না। আমার যা ভালোবাসা সব আমার প্রিয়তমা সুমায়ার জন্য। রাজ গাড়িতে বসেই সুমায়ার সাথে কথা বলছে। মৌ পাশেই বসে আছে। মৌ জানে রাজ তার না, সে নির্দিষ্ট কয়েকটি দিনের জন্য চুক্তিবদ্ধ। বলতে গেলে রক্ষিতা। ঠিক রক্ষিতা বলা চলে না, কারণ 3বার কবুল বলে আল্লাহকে সাক্ষী রেখে বিয়েটা করেছে। সুমায়ের সাথে রাজের রোমান্টিক কথাগুলো মৌ হৃদয়ে এসে আঘাত করছে। সমুদ্রের ঢেউ যেমন তীরে এসে আঘাত করে, ঠিক তেমনই রাজকে যখন সুমায়া ফোনেই কিসি করে তখনই মৌয়ের চোখের কার্নিশ বেয়ে চুপ করে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। সদ্য কাজল দেওয়া চোখটা আষাঢ়ের সময় যেমন নদী টইটুম্ব থাকে তেমনই হয়ে আছে। দেখতে দেখতে বিয়ে বাড়িতে এসে পড়ে। বিয়ে বাড়িতে একটা ছেলে মৌকে দেখেই বলে ওঠে, ইস মালটা সেই। ছেলেটার কথা শুনে রাজের মাথায় রক্ত উঠে যায়। বিয়ে বাড়ির সবার সামনে ছেলেটার গালে চড় বসিয়ে দিয়ে বলে, এটা আমার স্ত্রী, কোনো বাজারের পণ্য নয়। ভবিষ্যতে কথা বলার আগে ভেবে বলবে। আর এখানে প্রতিটা মেয়েই কারো না কারো মা, বোন নয়তো স্ত্রী। তোর ঘরে যেমন মা বোন আছে, তেমনি সবার ঘরে আছে। ভবিষ্যতে কোনো মেয়েকে মাল বলার আগে নিজের মা বোনের চেহারাটা মনে করবে। দেখবি মুখ দিয়ে আর মাল কথাটা আসবে না। রাজ মৌকে নিয়ে সোজা বাসায় এসে পড়ে। মৌ আজ অনেক খুশি, কারণ রাজ তাকে স্ত্রী বলে সবার কাছে পরিচয় দিয়েছে। রাত্রেবেলা যখন রাজ বালিশ নিয়ে সোফাতে যাবে এমন সময় মৌ রাজের হাতটা ধরে ফেলে। হাত ধরলে কেন? আজ সোফাতে না গেলে চলে না? মানে আমরা তো স্বামী স্ত্রী। তোমার প্রতি আমার তো একটা অধিকার আছে। হুম, আমরা স্বামী স্ত্রী, তবে বাইরের লোকদের কাছে, কিন্তু ঘরের ভেতরে না। তুমি হয়তো চুক্তির কথা ভুলে যাচ্ছ। আমি বিয়েটা করেছি শুধুমাত্র মাকে খুশি করার জন্য, আর সোমাইয়ের বিদেশ থেকে আসতে দেরি হবে বলে। মাকে এই অবস্থা সোমার কথা বললে কখনোই মেনে নিত না। আর তুমি তো টাকা নিয়েছ, তুমি এটাও বলতে পারবে না আমি তোমাকে ঠকাচ্ছি, কারণ তুমি নিজে ইচ্ছায় রাজি হয়েছ সব শর্ত মানতে। মৌ আর কিছু বলতে পারে না।
ভালোবাসা থেকে বঞ্চিত হতে হয়। বাবা নিজের মেয়েকে সন্তান বলে পরিচয় দেয় না, আর স্বামী পেয়েছে তাও কন্ট্রাকে। এমন ভেবে ঘুমিয়ে যায়। ফজরের নামাজের আজান শুনে মৌয়ের ঘুম ভেঙে যায়। মৌ রাজের কাছে গিয়ে দেখে রাজ ঘুমাচ্ছে। রাজের ঘুমন্ত চেহারাটা মৌয়ের কাছে খুব মায়াবী লাগছে। ছেলেদের চেহারা যে মায়াবী হয় তার জানা ছিল না। মৌ রাজের পাশে বসে মাথায় হাত বোলাতে বোলাতে রাজের কপালের ঠিক মাঝখানটা একটা ভালোবাসার স্পর্শ এঁকে দেয়। রাজ জেগে ওঠে। তুমি এখানে? আজান দিয়েছে, নামাজ পড়বে না? রাজ মৌয়ের গাড়ি ঠাস করে চর বসিয়ে দিয়ে বলে, তোকে কতদিন বলছে আমাকে রাতে নামাজের জন্য ডাকবি না, অথচ আমার ঘুমটা নষ্ট করতে আসিস। সকালে আমার অফিস আছে, যা তোর মন চায় তুই গিয়ে পড়। মৌ কোনো শব্দ না করে উঁচু করতে চলে যায়। মৌ যখন নামাজ পড়ে মোনাজাতে, তখন রাজের মনে হয় কাজটা কি সে ঠিক করলো। রাজের কেন জানি ভীষণ খারাপ লাগছে। তাই সে ঘুম থেকে উঠে যখনই ব্যালকনিতে গিয়ে দাঁড়াবে, এমন সময় পাশের রুম থেকে কারো চাপা কান্নার আওয়াজ পেল। রাজ রুমে উঁকি দিতেই দেখে মৌ নামাজের মোনাজাতে কাঁদছে, বলছে, হে পরওয়ারদিগার, আমার স্বামীকে তুমি হেদায়েত করো। আমি যে ওর সাথে জান্নাতে থাকতে চাই। তুমি হেদায়েত না দিলে কে হেদায়েত দিবে? ও আল্লাহ, নামাজের কথা বলেছি বলে আমাকে চড় মেরেছে। তুমি কিছু মনে করো না, আমাকেই তো মেরেছে। স্বামী তো স্ত্রীকে মারতেই পারে, এতে করে তুমি মন খারাপ করো না। আমার স্বামীকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আমি তাকে নিয়ে জান্নাতে থাকতে চাই। ও আল্লাহ, জন্মের সাথে সাথে মাকে নিয়ে নিয়েছো। তোমার কাছে কোনো অভিযোগ করিনি আমি। বাবার ভালোবাসা থেকেও বঞ্চিত করেছো, তবুও তোমার কাছে অভিযোগ করিনি। তুমি আমার স্বামীকে হেদায়েত দান করো, তার সাথে যেন জীবনের বাকি দিনগুলো কাটাতে পারি, তার পায়ের নিচেই যেন থাকতে পারি। মোনাজাত শেষ করার আগেই রাজ রুমে এসে শুয়ে পড়ল। মৌ যখন নামাজ শেষ করে রুমে ঢুকলো, এমন সময় রাজ স্পষ্ট খেয়াল করলো ভোর রাতে তার থাপ্পড়ের দাগ গালে ভেসে আছে। 5টা আঙুল স্পষ্ট বোঝা যাচ্ছে। মৌ আর শাড়ি পরেছে, শাড়ি পরতে পারে না তাও। আজ লম্বা ঘুমটা টেনে চরের দাগটা আড়াল করে রেখেছে। রাত সকালে ব্রেকফাস্ট করে অফিসে চলে যায়। অফিসের কাজ করছে, এমন সময় মৌয়ের ফোন। কিছু বলবে? খেয়েছো তুমি? না, খাবো। আচ্ছা, খেয়ে নাও। আর আমার আজ টাকা লাগবে 1 লাখ। এত টাকা দিয়ে কি করবে? আমি তো চুক্তির টাকাটাই চাচ্ছি। ও আচ্ছা, লকারের চাবি বেছে নেয়, ওখান থেকে চাবি নিয়ে আলমারি থেকে 1 লাখ নেবে। আচ্ছা। টাকার জন্য মেয়েরা কি না করতে পারে। রাতে যতটুকু ভালো মনে করেছিলাম, দুপুরে তার পরিচয় দিয়েও কতটা ভালো। সত্যি মেয়েরা ক্ষণে ক্ষণে রং পাল্টায়। লাঞ্চের সময় রাজ ক্যান্টিনে যখন সকল কর্মচারীদের সাথে খেতে যায়, ঠিক তখনই পকেটে থাকা ফোনটা বেজে ওঠে। রাজ ফোনটা বের করে দেখে আননোন নাম্বার। ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে একটা মেয়ে বলে, জান, তুমি কোথায়? ওহ মাই সুইট হার্ট, তুমি দেশে এসেছো? আমাকে একটা ফোন তো দিতে পারতে। সারপ্রাইজ। তাই বুঝি? হ্যাঁ, তাই। তুমি বাইরে বের হও। রাজ বাহিরে বের হতে সুমাইয়া রাজকে এসে জড়িয়ে ধরে। রাজ সুমাইয়াকে দেখে চমকে যায়। এই সুমাইয়া, রাস্তা তো এভাবে জড়িয়ে ধরে আছো, সবাই তো ফ্রিতে সিনেমা দেখছে। থাক, তোমাকে ধরবো না কাকে ধরবো বলো তো? হ্যাঁ, আমাকেই ধরবে, তবে এখানে না। আর এটা আমেরিকা না, বুঝলে সুইট হার্ট? বুঝলাম। চলো আজ সারাদিন শহরে চষে বেড়াই। রাজ আর সুমাইয়া সারাদিন ঘুরে সন্ধ্যায় ডিস্কোতে চলে যায়। এদিকে রাজ ডিস্কোতে গিয়ে ড্রিঙ্কস করে। সুমাইয়া রাজের সাথে ডেট করার জন্য গোপনে ড্রিঙ্কসে যৌন উত্তেজনার ঔষধ মিশিয়ে দেয়। রাজ আর সুমাইয়া দুজন যখন একটা রুমের ভেতর, সুমাইয়া রাজকে জড়িয়ে ধরে। হঠাৎ সুমাইয়ার ফোনটা ক্রিং ক্রিং করে বাজতে লাগে। ফোনটা ধরতেও ওপাশ থেকে কে যেন বলল, ম্যাডাম, আঙ্কেল স্ট্রোক করেছে, আপনি হসপিটালে আসেন। সুমাইয়া ফোনটা পিক করে রাজকে নিয়ে হোটেল থেকে বের হয়ে পড়ে। রাজকে বাসায় যেতে বলে সুমাইয়া গাড়ি করে হসপিটাল চলে যায়। এদিকে বাসায় আসতে আসতেই রাজের মাথাটা কেমন ঘুরতে লাগলো। বাসায় এসেই দরজা নক করতেই মৌ দরজা খুলে দেয়। মৌ দরজা খুলে দিয়েই বলে, কি ব্যাপার, তুমি তো এত রাত করো না, আজ এত দেরি করলে কেন? রাজ দরজাটা লাগিয়ে দিয়ে বলল, পার্টিতে গিয়েছিলাম, অফিসের বাইরে এসেছিল। না, আমি খেয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে শুয়ে পড়ো। রাজ যখন শুয়ে পড়বে, এমন সময় মৌ গিয়ে চুল আঁচড়াতে লাগলো।
মৌ এমনিতেই শাড়ি ঠিক রাখতে পারে না, আর কেন জানি শাড়িটা শরীরের স্পর্শকাতর জায়গা থেকে সরে যায়। এদিকে রাজের শরীরটা কেমন যেন লাগছে, বউকে খুব কাছে পেতে ইচ্ছে করছে। রাজ এবার আর সহ্য করতে পারল না, বউকে পেছন থেকে গিয়ে জড়িয়ে ধরল। এ কি হচ্ছে রাজ? রাজ কিছু না বলে বউকে নিয়ে বিছানায় শুইয়ে দেয়। বউ অনেকটা ঘাবড়ে যায়। কি হচ্ছে রাজ, কি করছো তুমি? তুমি পাগল হলে? আমি তো তোমাকে দেখিয়ে পাগল হয়েছি প্রিয়তমা। তুমি আমার স্ত্রী। তো তুমি তো বলেছিলে। মৌয়ের কথা শেষ করার আগেই রাজ মৌয়ের ঠোঁট দুটি বন্ধ করে দেয়। তারপর দুজন ভালোবাসার সাগরে হারিয়ে যায়। পরের দিন সকালে মৌ ঘুম থেকে উঠে শাওয়ার নিয়ে এসে দেখে রাজ দাঁড়িয়ে আছে। কিছু বলবে? মো, কাল রাতের জন্য সরি। আমি ইচ্ছাকৃত এই কাজটা করিনি। ড্রিঙ্কস করেছিলাম, তাই করেছে। ক্ষমা করে দাও আমায়। আর এই নাও পিল, খেলে কনসিভ হওয়ার চান্স থাকবে না। এই নাও পানি। মৌ কিছু বলতে পারছে না, দু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। কি হলো, তুমি কাঁদছো কেন? সরি বলেছি তো। আহা করো, আমি খাইয়ে দিচ্ছি। মৌ অনিচ্ছা সত্ত্বেও হা করল। রাজ মৌয়ের মুখে একটু পানি দিয়ে কয়েকটা পিল মৌয়ের মুখে তুলে দিল। মৌয়ের কাছে মনে হচ্ছে যত্ন করে তার মুখে কেউ বিষ তুলে দিচ্ছে। এতটা কষ্ট লাগছে, মনে হচ্ছে কেউ বিষ খাইয়ে দিলেও এতটা কষ্ট লাগবে না। রাজ মৌকে পিল খাইয়ে দিয়েই হাফ ছেড়ে বাঁচে। যাক, বাঁচা গেল। নিজের ভুলের জন্য কি বোকামিটাই না করছিলাম। এদিকে কাজের মেয়েরা এসে মৌকে ব্রেকফাস্ট করার জন্য ডেকে গেল। মৌ কোনো রকম বিছানা থেকে নেমে সকলের সাথে ব্রেকফাস্টে অংশগ্রহণ করল। মৌয়ের পেটে কিছুই যাচ্ছে না, এটা রাজের মা মিসেস হাফসা খেয়াল করল। কিরে মা, তুমি তো কিছুই খাচ্ছ না। কই না তো, খাচ্ছি তো মা। তা তো দেখতেই পাচ্ছি। আর এই যে বাবা রাজ, আমি আর কতদিন বাঁচি? আমি কি নাতি নাতনির মুখ দেখতে পারবো না? মৌয়ের শাশুড়ির কথাগুলো শুনে মৌয়ের আরো বেশি কষ্ট হতে লাগলো। এই সংসারটা যে তার বড্ড পরিচিত, মানুষগুলো আপন হয়ে গেছে, কোনোদিন তো এভাবে কারো আদর পায়নি। কিন্তু তাদের কোনো আশাই সে পূর্ণ করতে পারবে না। রাজ বাসা থেকে বের হয়েই সুমায়াকে ফোন দিল। দুবার রিং হতেই সুমায়া ফোনটা ধরে বলল, হ্যালো জান, তুমি কোথায়? এই তো অফিস যাচ্ছে। ও আচ্ছা, শোনো বাবা অসুস্থ, তুমি কি বাসায় আসবে? ও নো, তুমি আগে বলবে না? কি হয়েছে বাবার, বলো। আরে স্ট্রোক করেছিল, এখন অনেকটা সুস্থ। আচ্ছা, তুমি থাকো, আমি আসছি। রাজ তাড়াহুড়ো করে সুমায়াদের বাসায় চলে যায়। সুমায়া রাজকে নিয়ে সোজা উপরে চলে যায়। সুমায়াকে আজ অনেক সুন্দর লাগছে। সুমায়া রাজের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, কেউ কোনো কথা বলছে না। এভাবে কিছুক্ষণ নীরব থেকে সুমায়া রাজকে বলে, কি হলো, এমন করে তাকিয়ে কি দেখো? আমার রাজকুমারীকে দেখে। দেখার কে আছে, আগে দেখোনি? দেখেছি, তবে তোমাকে যতই দেখি ততই মুগ্ধ হই। জানি না তুমি কোন মায়ে ফেলেছ আমায়। পূর্ণিমার চাঁদের চেয়েও তুমি আমার হৃদয়ের আকাশে দীপ্তিমান। তাই বুঝি? এই বলে সুমায়া রাজকে জড়িয়ে ধরে। রাজও সুমায়াকে জড়িয়ে ধরে। সুমায়ার নিঃশ্বাস ভারী হয়ে আসে। সুমায়ার সারা শরীর দিয়ে আগুন বের হচ্ছে। সুমায়া রাজের ঠোঁটের সাথে নিজের ঠোঁট চেপে ধরে। সুমায়া রাজকে নিয়ে অন্য দুনিয়ায় হারিয়ে যেতে চাচ্ছে। যে কাজটা রাজের করার কথা সেটা করছে সুমায়া, কিন্তু কি হচ্ছে রাজ কিছু বুঝতে পারছে না। বিয়ের আগে এসব ঠিক না, এটা রাজ খুব করে বুঝতে পারছে। তাই সুমায়াকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। সুমায়া খানিকটা অভিমানী সুরে বলল, কি হয়েছে জান, তুমি ধাক্কা দিয়ে সরিয়ে দিলে কেন? সুইটহার্ট, আমি তো তোমাকেই বিয়ে করব, আর বিয়ের আগে এসব করা শরীরের সম্মত না। আমি চাই না তোমাকে অপবিত্র করতে। তোমাকে বউ করে আমার বাড়িতে নিয়ে আমার ভালোবাসার সমস্তটা বিলিয়ে দেব। সুমায়া কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। এদিকে সুমায়ের কাছে মনে হচ্ছে সমস্ত শরীরে কেউ আগুন ধরিয়ে দিয়েছে, কিন্তু কিছু করার নেই। আচ্ছা সুইটহার্ট, আমার যে যেতে হবে। রাজ বিকেলে বাসায় এসে দরজা নক করতেই মৌ দরজা খুলে দেয়। দরজা খুলে রাজকে দেখে অনেকটা চমকে যায়। রাজ এর সময়ে রুমে আসতে আসতে মৌ রাজকে বলল, আজকে কি আপনার শরীর খারাপ লাগছে? এত তাড়াতাড়ি বাসায় এসে পড়লেন যে? না, ভালো লাগছিল না, তাই এসে পড়লাম। ও আচ্ছা, তুমি বসো, আমি তোমার জন্য লেবু শরবত করে আনছি। মৌ রাজের জন্য লেবুর শরবত এনে যখন রাজের দিকে তাকায়, তখনই তার গ্লাসটা ফ্লোরে পড়ে ভেঙে যায়।
রাজের শার্টে মৌ স্পষ্ট দেখতে পাচ্ছে লিপস্টিকের দাগ। মৌয়ের বুঝতে বাকি রইল না রাজ কোথা থেকে আসলো। মৌয়ের বুকের ভেতরটা কষ্টে ফেটে যাচ্ছে। সে জানে রাজ তা নয়, তবুও কেন এত কষ্ট লাগছে। মানুষটাকে কি সে কি ভালোবেসে ফেললো? এদিকে দিন যতই যাচ্ছে রাজের মেজাজ ততই খারাপ হচ্ছে। ঠিক মতো বাসায় ফেরে না, রাত করে ফেরে। রাজের মা মিসেস হাফসা কিছু জিজ্ঞেস করে মৌ বলে অফিসের কাজ নিয়ে ব্যস্ত থাকে। রাত প্রায় একটা, এখনো রাজ আসছে না। বারবার ফোন করছে মৌ। বেশ কিছুক্ষণ পর রাজ বাড়িতে আসে। মৌ দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়। দরজা খুলতেই দেখে রাজ দাঁড়িয়ে আছে। মৌ দরজা লাগিয়ে দিয়েই রাজকে নিয়ে তাদের রুমে এসে পড়ে। এই অবস্থায় রাজের মা রাজকে দেখলে খুব কষ্ট পাবেন। রাজ মৌকে জড়িয়ে ধরে খাটে শুইয়ে দেয়। রাজের মুখ থেকে ড্রিঙ্কসের গন্ধ আসছে। মৌয়ের বুঝতে বাকি থাকে না রাজ নেশা করে এসেছে। রাজ মৌকে বুকের সাথে চাপটে ধরে বলে, বউ আমি তোমাকে আর কোনোদিন কষ্ট দেব না, ভালোবাসি তোমায়। মৌ রাজকে ছাড়াতে গিয়ে পারে না। রাজ মৌয়ের গা থেকে শাড়িটা আস্তে আস্তে খুলতে লাগে। মৌ কেমন যেন কেঁপে ওঠে। তার মনে হচ্ছে শরীরে কেউ কারেন্ট লাগিয়ে দিয়েছে। রাজের প্রতিটি স্পর্শ মৌকে পাগল করে দিয়েছে। মৌ সহ্য করতে না পেরে রাজকে জড়িয়ে ধরে। রাজ মৌয়ের বুকেই ঘুমিয়ে যায়। সকালবেলা রাজের ঘুম ভাঙতেই রাজ দেখে মৌ তাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। মৌয়ের হাত খোলা শাড়ি ফ্লোরে পড়ে আছে। মৌকে রাস্তার বুক থেকে সরাতে পারছে না। রাজ মৌকে এভাবে দেখে অনেকটা রেগে যায়। মৌকে দুবার জোরে জোরে ডাক দিতেই মৌ ঘুম থেকে উঠেই ভয় পেয়ে যায়। কাঁপা কাঁপা কণ্ঠে বলে, কি হয়েছে আপনার? কিছু হয়নি। আর হ্যাঁ, তুই কি ভেবেছিস তোর বুকের কাপড় মাটিতে ফেলে রাখলি আমি তোর প্রেমে পড়ে যাব? কখনোই না। মৌ শাড়িটা গা থেকে পেঁচাতে পেঁচাতে বলল, কাল রাতে আপনিই তো জোর করে আমার শাড়ি খুলেছেন। লজ্জা করো না? তুই যদি নগ্ন হয়েও থাকিস এই রাজ তোর দিকে ফিরেও তাকাবে না। তোর শাড়ি খোলা তো দূরের কথা, আমার সম্পত্তির লোভে তুই প্রেমের জেলে ফাঁসাতে চাস। এই জন্যই বাসুরাতে তোর সাইন নিয়ে নেই ডিভোর্স পেপারে। মৌ কিছু না বলে শুধু দু চোখে অশ্রু ঝরাতে লাগলো। এদিকে রাজ চলে গেলেই মৌ দুবার করে বমি করে দিল। মাথাটা কেমন করে যেন ঘুরছে।
মারে তুই কোথায় আছিস? মা একটু তাড়াতাড়ি বাসায় আয়। সুমায়া ফোন কেটে দিয়েই বলল। যান, এখন আসি। সুমায়া চলে গেলে রাজের দৃষ্টি পড়ল মৌয়ের ওপর। মৌয়ের ফর্সা গালটা লাল হয়ে আছে, গালের ভেতর বোঝা যাচ্ছে 5 আঙুলের ছাপ। রাজ কি করবে বুঝতে পারছে না। মেয়েটার দিকে তাকিয়ে সত্যি মায়া লাগছে, মুখটা মায়াবী লাগছে, নাকি এখনো রক্ত জমাট বেঁধে আছে। না, এভাবে থাকলে যদি মেয়েটা মারা যায়। জানি না মেয়েটা কেন যেন সন্তান কনসিভ করলো। বাচ্চাটা কি নিয়ে আমাকে ফাঁসাতে চাইছে। না, আপাতত দেখি জ্ঞান ফেরাতে পারি কিনা। রাজ পানি নিয়ে এসে মৌয়ের মুখে ছিটিয়ে দিতেই মৌ মিটিমিটি করে তাকালো। মৌয়ের চোখ খুলেই প্রথমে রাজের মুখটা দেখতে পেল। মৌ বুঝতে পারে তার মাথাটা রাজের উরুতে। খুব লজ্জা লাগছে মৌয়ের। সারাদিনের নির্যাতন, রাজের থাপ্পড় যেন রাজের মুখের দিকে তাকাতেই সব ভুলে যায় মৌ। মৌয়ের হাতটা রাজ ধরতেই চমকে যায়, হাত একদম হিম শীতল হয়ে যাচ্ছে। হঠাৎ মনে পড়ল ছোটবেলায় শুনেছে মানুষ মরে যাওয়ার আগে নাকি শরীর একদম বরফের মতো ঠান্ডা হয়ে যায়। এদিকে মৌয়ের হাত পা তো বরফের মতো হয়ে যাচ্ছে। মৌ যদি সত্যি মরে যায় তাহলে কেমন হবে? না, এ হতে দেওয়া যাবে না। এদিকে মৌয়ের শরীরে কাঁপুনি দিয়ে জ্বর আসছে। রাজ রান্নাঘর থেকে সরিষার তেল এনে মৌয়ের হাতে পায়ে লাগাচ্ছে। তারপরও মৌয়ের শরীর গরম হচ্ছে না, কাঁপুনি যেন বেড়েই চলছে। মৌ জ্বরে আর তাকাতে পারছে না। মনে হচ্ছে দিনে জ্বর আর রক্ত যাওয়ার জন্য জ্বর এসে পড়েছে। রাজ মৌয়ের ওপর কম্বল জড়িয়ে দিয়ে হাত পায়ে তেল মালিশ করতে লাগলো, কিন্তু শরীর গরম হওয়ার কোনো নাম নেই। এদিকে হসপিটালে নিতে গেলেও 3 ঘন্টার মতো লাগবে। রাতও অনেক হয়ে গেছে। হঠাৎ মনে পড়ো পুরুষের স্পর্শে মেয়েদের শরীর গরম হয়। রাত কোনো কিছু চিন্তা না করেই কম্বলের ভেতর ঢুকে গেল। মৌয়ের শরীরটা কাঁপছে। রাজ বউকে শক্ত করে জড়িয়ে ধরল। তারপরও মৌয়ের কাঁপুনি কমছে না। রাজ এবার মৌয়ের উর্বর ঠোঁটে তার ঠোঁটখানা মিলিয়ে হারিয়ে গেল অন্য ভুবনে। মৌ কিছু বুঝতে পারছে না কি হচ্ছে তার সাথে। এদিকে এভাবে কিছুক্ষণ থাকার পর মৌয়ের শরীরটা অনেকটা গরম হয়ে যায়। রাজ এবার মৌকে ছাড়তে চেয়েও ছাড়তে পারছে না। কোনো এক অজানা মায়ায় যেন আটকে যাচ্ছে। মৌ ঘুমের ঘরে রাজকে শক্ত করে বুকে জড়িয়ে ধরল। রাজও রেসপন্স করল। রাজের কাছে কেমন যেন লাগছে, নিজেকে মাতার মাতার লাগছে। চোখে রাজ্যের ঘুম নেমে এসেছে। সকালবেলা মৌয়ের ঘুম ভাঙতেই দেখে কোনো এক প্রাচীর এসে আবদ্ধ। যে প্রাচীর এসে সারা জীবন থাকতে চায়। প্রাচীরটা আর কোনো কিছুই না, রাজের বুক। মৌ তার সকল কষ্ট ভুলে গেছে। দিনে রাজ আর সুমায়া কি বলল তার মনে নেই। মনে হচ্ছে রাজের বুকটা তার নিরাপদ আশ্রয়স্থল। মৌয়ের চোখে জ্বর এসে যায়, কাঁদতে কাঁদতে রাজের শার্টটা ভিজে যায়। রাজ সজাগ পেয়েই দেখে মৌ তার বুকে। রাজ মৌকে বুক থেকে সরিয়ে দিয়ে বলে, সরি, আমি ইচ্ছা করে করিনি এসব। কাল রাতে আপনার শরীর ঠান্ডা হয়ে যায়, তাই এসব করি। মৌ কিছু বলে না। লজ্জায় তার মুখটা লাল টুকটুকে হয়ে যায়। রাজের হঠাৎ করেই মনে পড়ে সুমায়ার কথা। সে আজ রাতে কি করলো? এটা তো তার আমানত। সুমায়ের কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। সকালবেলা রাজ শাওয়ার নিতে চলে যায়। রাজ শাওয়ার নিয়ে বের হয়ে মৌ শাওয়ার নিতে চলে যায়। মৌ শাওয়ার নিয়ে বের হতেই দেখে রাজ নীল রঙের একটা পাঞ্জাবি পরেছে। রাজকে দেখে মৌ প্রেমে পড়ে যায়। হঠাৎ মৌয়ের মনে পড়ে সে মিথ্যা স্বপ্ন দেখছে। আকাশের চাঁদ যে আর ধরা যায় না, তাকে দূর থেকেই দেখা লাগে। হঠাৎ রাজ মৌয়ের দিকে তাকিয়েই চিৎকার দেয়। মৌ তার দিকেই চেয়ে থেকে গোসল নিয়ে যে টাওয়াল পড়েছে তা ফ্লোরে। মৌ এবার এক চিৎকারে চেঞ্জিং রুমে চলে গেল। কোনো রকম গায়ে কাপড় জড়িয়ে বের হতেই রাজ মৌয়ের গায়ে চড় বসিয়ে দিয়ে বলল, রাত্রে যা করেছি তার সবকিছু তোকে বাঁচাতে। এভাবে সম্পূর্ণ বস্ত্রহীন হয়ে আমাকে তোর বিশেষ বিশেষ অঙ্গ প্রদর্শন করালে আমি কি তোর প্রেমে পড়ে যাব? রাজ কখনো রাস্তার রক্ষী তাদের দিকে ফিরও তাকায় না। আর হ্যাঁ, কোনোদিন যদি আজকের মতো করতে দেখে তাহলে তোর কি হবে আল্লাহ জানে। রক্ষিতা কোথাকার। রাজের মুখে রক্ষিতা কথাটা শুনে মৌয়ের গাল বেয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। মৌ কান্না থামাতে পারছে না, কান্না জড়িত কণ্ঠে বলল, আপনি তো জানেন আমি শাড়ি পরতে পারি না, আর টাওয়াল তো আরো পরতে পারি না। কি হয়েছে জান? রক্ষিতাটা তোমায় কিছু বলেছে? না, কিছু বলেনি। হ্যাঁ, ঘুরবো তো। রাজ চলে গেল। মৌ রুমে বসে বসে কাঁদছে। এমন সময় মৌয়ের ফোনটা বেজে উঠল। ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে কেউ একজন বলল, আপনি একটু হসপিটালে আসবেন, রিপোর্টগুলো রেডি। যদি আসতেন, আর হ্যাঁ পারলে টাকাটা নিয়ে আসবেন। মৌ ফোনটা কেটে দিয়েই ভাবতে লাগলো
এখন রাজের কাছে টাকা চাইলে কি ভাববে? এদিকে রাজ আর সুমাইয়া রেস্টুরেন্টে চলে যায়। রেস্টুরেন্টে বসে একজন আরেকজনকে খাইয়ে দিচ্ছে। এমন সময় ফোনটা বেজে উঠল। ফোনটা বের করেই দেখে মা ফোন দিয়েছে। হ্যালো মা। হ্যাঁ বাবা, কেমন আছিস? হ্যাঁ মা, ভালো আছে। আর তোমরা কেমন আছো? হ্যাঁ, ভালো। তোর কোনো সমস্যা হচ্ছে না তো? কিছু বলো মা, মৌ থাকতে আমার কোনো সমস্যা হবে না। তুমি মামা সুস্থ হলে এসো। আচ্ছা বাবা, ময়ূর দিকে খেয়াল রাখিস। কিছু বলো মা, মৌ তো আমার সাথে, মুখে খাইয়ে দিচ্ছে। আচ্ছা, ভালো থাকিস। আর আমরা পরশু এসে পড়ছি। ফোন কেটে দিতেই সুমাইয়া একটা মুচকি হাসি দিয়ে বলল, জান, আজকে পাস্তাটা অন্যরকম স্বাদ ছিল। হঠাৎ রেস্টুরেন্টে সুমাইয়া আর রাজের ফ্রেন্ডদের সাথে দেখা হয়ে যায়। কথায় কথায় সুমাইয়া বলে দেয় আজকে রাজের বাড়িতে মা আর আপু নেই, তাই সে বাড়িতে পার্টি হবে। রাজও আর কিছু বলে না। বন্ধুদের বাসায় আসতে বলে সুমাইয়া আর রাজ বাসায় এসে পড়ে। রাজ বাসায় আসতেই দেখে মৌ বিছানায় শুয়ে ঘুমিয়ে গেছে। জান, তোমার রক্ষিতাকে বলো না অন্য রুমে যেতে। তোমাকে খুব কাছে পেতে মন চাচ্ছে। এমন সুযোগ তো বারবার পাবো না। আচ্ছা, বিয়ের আগে এতটা ঘনিষ্ঠ হওয়া কি ঠিক? জান, তুমি আমায় ভালোবাসো না? ভালোবাসলে এ কথা বলতে পারতে। আমার মন প্রাণ তো সে কবেই তোমাকে দিয়ে দিয়েছি। আর আমার বিশ্বাস আছে আমার জান আমাকে ঠকাবে না, আমায় অনেক ভালোবাসে। আচ্ছা, মৌকে উঠিয়ে দিচ্ছি। এই মৌ, মৌ। দুবার ডাক দিতেই মৌ ঘুম থেকে জেগে যায়। মৌ ঘুম ঘুম চোখে পড়ে, কিছু বলবে। তুমি অন্য রুমে যাও। আমার না শরীর খারাপ লাগছে খুব, একটু পর উঠি। জান, দেখছো নবাবজাদি কি বলে? মৌ অসুস্থ শরীর নিয়ে বিছানা থেকে কোনো রকম ওঠে, পাশের রুমে চলে যায়। মৌ চলে যেতেই সুমাইয়া ঘরের দরজা লাগিয়ে দেয়। এই দরজা লাগাচ্ছ কেন? কাছে আসো, বোঝাচ্ছি। রাজ কাছে যেতেই সুমাইয়া রাজকে জড়িয়ে ধরে বিছানায় শুয়ে পড়ে। আচ্ছা জান, চোখ বন্ধ করো। রাজ চোখ বন্ধ করে বুঝতে পারছে সুমাইয়া গা থেকে কাপড় খুঁজছে। রাজ সুমাইয়াকে জড়িয়ে ধরে বলে, এটা বাসরাতের জন্য থাকুক। এদিকে মৌ এখনো খায়নি, রোজা রেখেছে। রোজা নিয়ে রাজ আর সুমাইয়ের এসব দৃশ্য সহ্য হচ্ছে না তার। মন চাচ্ছে নিজেকে শেষ করে দিতে, কিন্তু না। আর প্রতিদিন এসব দৃশ্য সহ্য হয় না। মানুষ কিভাবে পারে এসব করতে? দেখতে দেখতে মাগরিবের নামাজের আজান হয়ে যায়। মৌ হালকা কিছু খাবার দিয়ে ইফতার করে নামাজে দাঁড়িয়ে যায়। নামাজ শেষ করতেই কলিং বেলটা বেজে ওঠে। মৌ দরজা খুলতেই দেখে কয়েকজন ছেলে আর মেয়ে দাঁড়িয়ে আছে। আপনারা কে? আমরা রাজের ফ্রেন্ড। রাজ বাসায় আছে? এদিকে কলিং বেলের শব্দ শুনে রাজ আর সুমে এসেই দেখে রিফাত, নিশাত, রাকিবেরা আসছে। আর হ্যাঁ মৌ, তুমি আমাদের জন্য রান্না করবে। ফ্রিজে সবকিছু রাখা আছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। এতগুলো বাহিরের লোক তার দিকে কিভাবে তাকিয়ে আছে। রুমে গিয়েই এক একজন এক এক কথা বলছে। সুমাইয়া ড্রিঙ্কস করছে, সাথে রাজও। সবাই বক্সে বাজানো হিন্দি গানের তালে তালে নাচছে। সুমাইয়া রাকিবের সাথে তালে তালে নাচছে, রাজ নিশাতের সাথে। সবাই মনে হয় অন্য এক জগতে আছে। আর কিছুক্ষণ পর পর ড্রিঙ্কস করছে। এদিকে মৌয়ের রান্না করা শেষ। খাবার টেবিলে সাজিয়ে রেখে মৌ রাজকে গিয়ে দেখে মাতনামো করছে আর গানের তালে তালে নাচছে। এমন সময় অন্য একটা ছেলে মৌয়ের হাতটা ধরে বলে, কাম অন বেবি, ইউ আর সো হট। চলো ডান্স করি। বেশ, ছাড়ুন আমার হাত। কি হলো, করবে না? এই বলে ছেলেটা যখন মৌয়ের কাছে আসতে যায়, মৌ তখনই এবার ছেলেটার গালে কষে চর মারে। সবাই মৌয়ের চর মারা দেখে নিস্তব্ধ হয়ে যায়। এই দোস্ত, তুই বাড়িতে পার্টির কথা বলে আমাদের এভাবে অপমান না করলেও পারতি। একটু ডান্সই তো করতে চেয়েছিলাম। এই রকিব তো তোমার হাতটাই ধরেছিল, নাচলে কি হতো? ছি রাজ, লজ্জা করছে না নিজের বউকে অন্যের সাথে রোমান্স করার কথা বলতে? আর যে ছেলে মেয়ে জাতিকে সম্মান করতে পারে না তাকে একটা একটা নাও আরো থাপ্পড় দিলেও কম হবে। মৌয়ের কথা শুনে সবাই বলল, রাজ দোস্ত, আমরা আসি। তুই এমন করে আমাদেরকে অপমান না করলেও পারতি। এই চল সবাই। রাজ সবাইকে থাকতে বলেও সবাই চলে গেল। সবাই চলে গেলে রাজ মৌকে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দিয়ে বলে, তোর ভাগ্য ভালো যে আমার বন্ধু তোর সাথে ডান্স করতে চেয়েছিল, আর এসব এখন কমন ব্যাপার। এই জান, তুমি কাকে কি বলো? যে মেয়ে টাকার লোভে রক্ষিতা হতে পারে তার আবার সম্মান? এই যে মিস,
আমি রাজের বিয়ে করাবো, কোনো রক্ষিতা নই আমি। দেখেছো জান কি বলে? রাজ এবার রাগ সহ্য করতে না পেরে মৌয়ের গালে সজোরে থাপ্পড় বসিয়ে দিল। রাজের চোখ দিয়ে আগুন বের হচ্ছে। এই, তুই স্বেচ্ছায় চুক্তিতে রাজি হচ্ছিস না? 6 মাসের জন্য 6 লাখ টাকা। এটা দিয়ে তোর মতো 10টা মেয়েকে রক্ষিত করে রাখা যেত। নির্ঘাত মাথুকে পছন্দ করেছিল বলে। আর তোকে তো বলেছিলাম আমি সোমিয়াকে ভালোবাসি, ওকে ছাড়া বাঁচব না। এখানে আমার কি করার আছে? আর তুই আমার চোখের সামনে থেকে বের হ। মৌ কাঁদতে কাঁদতে রুম থেকে বের হয়ে যায়। সত্যিই তো সে রক্ষিতা, টাকার জন্য সবকিছু করছে। এখানে রাজেরই বা দোষ কি? মৌ সোজা হয়ে নামাজে দাঁড়িয়ে যায়। সে কি করবে ভেবে পাচ্ছে না। নামাজ শেষ করে যায়, নামাজেই ঘুমিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে যখন রাজকে ডাকতে যাবে, এমন সময় জানালা দিয়ে দেখে সুমাইয়া রাজের বুকের উপর শুয়ে শুয়ে বলছে, জান তুমি রক্ষিতা রাখো আর যাই রাখো, ময়ের গর্ভে সন্তানটাকে নষ্ট করতে হবে, তা না হলে পরে তোমার সম্পত্তিতে ভাগ বসাবে। তাই তো, এটা তো ভাবিনি। আচ্ছা, কিভাবে নষ্ট করা যায়? শোনো, মেয়েরা গর্ভবতী থাকলে তার তলপেটে যদি লাথি দাও তাহলে মরে যায়, এতে অনেকটা রিস্ক। বাদ দাও, কাল আমি মেডিসিন নিয়ে আসবো, তুমি যেভাবেই হোক বাচ্চাটা নষ্ট করো। মৌ এসব শুনে নিজেকে ঠিক রাখতে পারছে না। যদি গর্ভের সন্তানের কিছু হয়ে যায় তাহলে সে বাঁচবে কিভাবে? মৌ পাশের রুমে গিয়ে ভাবছে আজ তো টাকারও দরকার। এমন সময় রাজকে টাকার কথা কিভাবে বলি? হঠাৎ ফোনটা বেজে উঠল। মৌ ফোনটা ধরতে ওপাশ থেকে কেউ একজন বলল, আপনি কখন আসবেন? আর এদিকে অবস্থা বেশি ভালো না, বিকেলে টাকা নিয়ে আসবেন। সুমাইয়া রাজকে খাইয়ে দিচ্ছে, রাজ সুমাইয়াকে খাইয়ে দিচ্ছে। মৌ অসহায় দৃষ্টিতে দুজনের দিকে তাকিয়ে আছে। এই তুই আমাদের দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? সুইটহার্ট, বাদ দাও। টাকার জন্য যেসব মেয়েরা নিজের দেহ বিক্রি করতে পারে তাকে এসব শুনে লাভ নেই। মৌ আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারে না। রাজের কথা মনে হচ্ছে কলিজাটা ফুল হয়ে এফোর ওফোর হয়ে গেছে। মনে মনে আল্লাহকে বলতে ইচ্ছে করছে, ও আল্লাহ, কেন এতিম করে পাঠালে? এসব ভাবতে ভাবতে চোখের পানিতে বুক ভেসে যায়। চোখের পানি মনে হচ্ছে কোনো দিন শেষ হবে না। রাজার সুমাইয়া খাওয়া শেষ করে যখন রুমে চলে গেল, মৌ না খেয়েই রাজকে ডেকে নিয়ে বলল, রাজ, আমার চুক্তি থেকে 50,000 টাকা দাও। আবারও টাকা দিয়ে কি করবে? আমার টাকাটা খুব দরকার। আচ্ছা, আর মনে রেখো আমি যখনই বলবো তখনই চলে যাবে। আচ্ছা, তুমি দাঁড়াও, আমি টাকা এনে দিচ্ছি। রাজ লকার থেকে টাকা এনে মৌয়ের হাতে দিল। মৌ টাকাটা নিজের কাছে রেখে দিয়ে ফোনে কারোর সাথে যেন কথা বলছে। এমন সময় সুমাইয়া আর রাইসা দুজনেই চলে গেল। পরের দিন সকালে ঘুম ভাঙতেই টের পেলে মৌ কারো বুকে। ঘুম ঝরানো আঁখি জোড়া টিপ টিপ করে খুলতেই চমকে গেল মৌ। রাজ খুব সুন্দর করে তাকে জড়িয়ে রেখেছে। রাজ তাকে বুকে নিবে সেটা কল্পনাও করতে পারে নাই। রাজ মৌকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। মৌ রাজের বুকে অন্যরকম শান্তির ছায়া খুঁজে পাচ্ছে। মৌয়ের চোখ জোড়া আবার লেগে আসছে। কখন যে আবার গভীর ঘুমে হারিয়ে যায় সে খেয়াল নেই। হঠাৎ কলিং বেলটা বেজে উঠল। মৌ চোখের পানি মুছে দরজা খুলে দিতেই দেখলো ঋত্য আর রাজের মা দাঁড়িয়ে আছে। মৌ রাজের মাকে জড়িয়ে ধরে খেতে দিল। কি হলো মা, কাঁদছিস কেন? মা, আপনাকে অনেক মিস করছি। আমার তো মা নেই, তাই। ধুর পাগলি, কে বলেছে তোর মা নেই? আমি কি মরে গেছি? আমার কাছে ঋত্য যেমন, তুইও সেরকম। তোর জন্য অনেক মন খারাপ হয়েছিল, কিন্তু কি করব বল, ভাইটা যে অসুস্থ। সন্ধ্যাবেলা রাজ, ঋত্য আর মা বসে আছে। কারো মুখে কোনো কথা নেই। ঋত্য বলে উঠল, এদেরকে ক্ষমা করলে চরম অন্যায় হবে। ছি ভাইয়া, ছি। তুই এমন একটি কাজ করবি আমরা কল্পনাতেও ভাবিনি। আমাদের মান সম্মান আর কিছু রাখলি না, আমাদেরকে এতটাই পর করে দিলি। এত বড় একটা সত্য গোপন করলি কেমনে? মা, বিচারটা তুমি করো। রাজের আর বুঝতে বাকি রইল না তার আর মৌয়ের ডিভোর্স ব্যাপারটাই হয়তো তার মায়ের হাতে পড়েছে। কি হলো রাজ, মুখটা ওভাবে করে রেখেছিস কেন? আর তুই এমন করবি কোনোদিন স্বপ্নও ভাবিনি। তুই আমার ছেলে না, এত বড় ধোঁকা কিভাবে দিলি? আজকেই বাড়ি থেকে চলে যাবি। আর এই যে মৌ, তোমাকে তো মেয়ের অধিকার দিয়েছিলাম, সেই সুযোগে এত বড় একটা সত্য গোপন করে গেলে।
আমার সত্যি আজ মরে যেতে ইচ্ছে করছে। কি অন্যায় করেছিলাম আমি? এত বড় কথাটা গোপন রেখেছো। এই মুহূর্তে বাড়ি থেকে তুমি আর রাজ বের হয়ে যাবে। মা, কি করেছি আমি? কি করেছো দেখবে? মৌ ভয়ে কাঁপছে। এমন সময় রাজের মা একটা কাগজ বের করেই বলল। এটা কি? মৌ কান্না করে দিয়ে রাজের মাকে জড়িয়ে ধরে বলল। মা, আমায় ক্ষমা করে দিন। মা, আমি আপনাকে বলতে চেয়েছিলাম, কিন্তু রাজ বলছে আপনাকে সারপ্রাইজ দেবে। রাজ, বৌমা কি সত্যি বলছে? রাজ মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিল। এই ঋত্য, সবাইকে জানিয়ে দে আমাদের বাড়িতে নতুন মেহমান আসছে, আর এজন্য কাল আমাদের বাড়ি অনুষ্ঠান হবে। আর মৌমা, আমার এখন থেকে আর কোনো কাজ করবে না। মনে রাখবে, তুমি শুধু রাজের বউ নও, এখন তোমার গর্ভে এ বাড়ির নতুন প্রদীপ জ্বলার অপেক্ষায়। এদিকে রাজ কি করবে ভাবতে পারছে না। এখন বাচ্চাটা নষ্ট করা তো আরো কঠিন হয়ে গেল। কিসের জন্য যেসব করতে গেলাম? এখন যদি মৌ না চায় বাড়ি থেকে, আমি তো সোমাইয়াকে ছাড়া বাঁচবো না। সোমাইয়াকেও কথা দিয়েছে ওকে বিয়ে করব। সোমাইয়া তো আমাকে ছাড়া বাঁচবে না। আমাদের ভালোবাসা কি হেরে যাবে? যে ভালোবাসাকে বাঁচানোর জন্য চুক্তির বিয়ে করলাম। বিকেলবেলা সুমাইয়া আর রাজ বসে আছে, কারো মুখেই কোনো কথা নেই। সুমাইয়ার নীরবতা ভেঙে বলল। কি হয়েছে আমার জানের? আর বলো না, মৌয়ের প্রেগনেন্সির রিপোর্ট মা দেখে ফেলেছে। এখন তো বাচ্চা নষ্ট করা একেবারে অসম্ভব। আর মাকে কিভাবে বলবো যে আমি মৌকে চুক্তি করে বিয়ে করেছি? আমি কি করব বলো? বাচ্চারা যে কোনো মূল্যে নষ্ট করতেই হবে। রাজ, আমি কিচ্ছু জানি না। তোমাকে যদি না পাই তাহলে আমি বাঁচতে পারবো না। আমার মরার কথাটা শুনতে পারবে? তাহলে কি করা যায়? শোনো, আগে বাচ্চাটাকে নষ্ট করো। আর একটা কথা বলি, মো যা করছে সব তোমার সম্পত্তির জন্য। এই জন্য বাচ্চা নষ্ট করতে চাইনি, যেন তুমি তালাক দিলেও সন্তানের দাবি নিয়ে এসে তোমার সম্পত্তিতে ভাগ বসাতে পারে। খুব সুন্দর করে নীল নকশা তৈরি করেছে। তুমি শোনো, প্রথমে বাচ্চা নষ্ট করার কথা সুন্দরভাবে বুঝিয়ে বলবে মৌকে। আর তা যদি না মানে তাহলে আরো 2 লাখ টাকা চুক্তি চেয়ে বাড়িয়ে দেওয়ার কথা বলবে। আমি মনে করি যে মেয়ে টাকার জন্য রক্ষিতা হতে পারে সে মেয়ে সামান্য একটা বাচ্চা নষ্ট করতে পারবে না, এমন তো কোনো কথা নেই। আর যদি না নষ্ট করে তাহলে শিওর হয়ে নিবা তোমার সম্পত্তির লোভের জন্য গর্ভবতী হয়েছে। তুমি 1000বার বললেও নষ্ট করবে না। এই জন্য অন্য পথে হাঁটতে হবে। তুমি এক কাজ করতে পারো, রাতে যখন ঘুমাবে তখন মুখে সেন্সলেস করার স্প্রে মেরে অজ্ঞান করে দিবে। তারপর তলপেটে একটা জোরে লাথি দিবে, তাতে কেস খতম। আর তাতেও না হলে গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়ে দিলেই হবে। তুমি চিন্তা করো না। এই পৃথিবীর বিনিময় হলেও আমি তোমাকে চাই। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না রাজ। রাজ পার্কে সুমাইয়াকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলল। সুইট হার্ট, এভাবে কান্না করছো কেন? পৃথিবীতে কোনো শক্তি বা ষড়যন্ত্র আমাদের আলাদা করতে পারবে না। তুমি আমার হার্টছে। সুমাইয়া রাজকে জড়িয়ে ধরে এবার ফুপিয়ে কেঁদে দেয়। রাতে যখন রাজ আর মৌ একই বিছানায় শুয়ে আছে, এমন সময় রাজ রুমের লাইট জ্বালিয়ে দিয়ে বলল। মৌ, আমাকে তুমি স্বামী মানো? হঠাৎ আপনি এমন প্রশ্ন কেন করছেন? বলো, আমাকে কি স্বামী হিসেবে মানো? হুম, যেদিন কবুল বলেছি সেদিন থেকেই আপনাকে স্বামী হিসেবে গ্রহণ করেছি। রাজ মৌয়ের কাছে গিয়ে মৌয়ের কপালে একটা চুমু দিয়ে মৌয়ের মাথাটা কোলে তুলে নিল। জানো মৌ, তুমি খুব সুন্দর। সত্যি আমি তোমাকে পেয়ে ধন্য। তবে কি জানো, আমার এই মনটা আমি সুমাইয়াকে দিয়েছে এবং প্রতিজ্ঞা করেছে তাকেই বিয়ে করব। সুমাইয়া আমাকে ছাড়া বাঁচবে না। আচ্ছা, তোমাকে একটা কথা বলি। হ্যাঁ, বলো। আমার বুকে আসবে মৌ? বুকটা খুব শূন্য শূন্য লাগছে। আসবে একটু বুকে? মৌ কিছু বলতে পারে না। রাজকে শক্ত করে জড়িয়ে ধরে, মনে হচ্ছে রাজের বুকের ভেতর ঢুকে যাবে। রাজ মৌয়ের মাথায় হাত বোলাতে বোলাতে কানের কাছে মুখটা নিয়ে বলল। মৌ, তোমার গর্ভের সন্তানটা নষ্ট করে ফেলো। কি লাভ? তুমি তো অর্ধেক ডিভোর্স দিয়ে দিয়েছ। তোমার সন্তান যখন বড় হবে তখন তো আর বলতে পারবে না আমার সন্তান। তখন সবাই কি বলবে? যারও সন্তান। আমি চাই না তুমি কষ্ট পাও। আমি তোমাকে অনেক ভালোবাসি, তাই বলছি বাচ্চারা নষ্ট করে ফেলো। তোমার সন্তানকে কেউ জারজ বলুক, সেটা আমি চাই না। মৌ রাজের কথা শুনে কি বলবে বুঝতে পারছে না। মনে হচ্ছে কলিজাটা বুক ফেটে বেরিয়ে যাবে।
পৃথিবীতে এত কষ্টের কথা আছে, মনে হচ্ছে কলেজাতে কেউ ছুরি চালিয়ে দিলেও এত কষ্ট হবে না। মৌয়ের চোখের পানি কোন বাধা মানছে না। মৌ নিজেকে রাজের বুক থেকে ছাড়িয়ে নিয়ে বলল, রাজ, তুমি ভেবো না তোমার পরিচয়ে বড় করবো আমার গর্ভের সন্তানকে। না, তা একদমই ভেবো না। আমার চুক্তি পূর্ণ হয়ে গেলেই চলে যাব। আর হ্যাঁ, প্লিজ, তুমি আমার হাতে বিষের বোতল তুলে দিও, আমি হাসতে হাসতে পান করবো। তবুও গর্ভের সন্তানকে নষ্ট করতে পারবো না। রাজ বিছানা থেকে উঠে গিয়ে লকার থেকে টাকা এনে মৌয়ের বুকে ছুড়ে দিয়ে বলল, এখন তো পারবে নষ্ট করতে। এমনি এতক্ষণ সময় নষ্ট করলাম। এখানে 2 লাখ আছে। বলো, কাল কখন বাচ্চা নষ্ট করতে যাবে? মৌ টাকাটা রাজের হাতে দিয়ে সরাসরি রাজের পা দুটি জাপটে ধরে বলল, আপনি প্লিজ এইসব আর বলবেন না। আমি এই শহর ছেড়ে চলে যাব, তবু বাচ্চা নষ্ট করতে বলবেন না। আমি মা হয়ে কি করে তাকে হত্যা করব? আল্লাহর কাছে কি জবাব দেবো আমি? রাজ ধাক্কা দিয়ে মৌকে সরিয়ে দিল। মৌ ফ্লোরে পড়ে ঠিক মতো উঠে দাঁড়াতে পারছে না, মনে মনে আল্লাহকে ডাকছে। রাজ বিছানায় বসে ভাবছে কি করবে। টাকা দেওয়াতেও তো রাজি হলো না। হঠাৎ রাজের ফোনটা বেজে উঠল। এদিকে যতই দিন যাচ্ছে ততই দুশ্চিন্তা বাড়ছে। রাজের মা আর বোন বাচ্চার নামও ঠিক করে ফেলেছে। বাড়ি ভর্তি বাচ্চার খেলনা, খুশি যেন আর ধরে না। শহরের নামকরা ধনী পরিবারে নতুন অতিথি আসবে, এতে করে বাড়িতে ঈদের আমেজ চলছে। এদিকে সুমাইয়া রাজকে ফোন দিয়ে নিয়ে গিয়ে হাতে একটা স্প্রে দিয়ে বলল, রাজ, এটা মুখ ঘুমানোর পর মুখে স্প্রে করলে অজ্ঞান হয়ে যাবে। এমন সময় তলপেটে লাথি দিবে, বাচ্চা নষ্ট হয়ে যাবে। আর শোন, খালি পায়ে দিবি। রাজ স্প্রে নিয়ে বাসায় এসে পড়ল। রাতে যখন মৌ ঘুমিয়ে গেছে, এমন সময় রাজ মৌয়ের মুখে স্প্রে করে। স্প্রে করার পর মৌকে ঝাঁকি দিয়ে দেখে সেন্স আছে কিনা, কিন্তু সত্যিই সেন্স নেই। রাজ মৌয়ের পেটের কাপড়টা সরিয়ে পাটা তুলে জোরে একটা লাথি মারবে যখন, এমন সময় রাজের মা রাজের রুমের পাশ দিয়ে বাথরুমে যাচ্ছিল। রাজকে দাঁড়ানো দেখে বলল, বাবা রাজ, কি হয়েছে? তুই দাঁড়িয়ে আছিস কেন অমন করে? বৌমার কিছু হয়েছে? রাজের পাটা সরিয়ে নিয়ে আসতো। রাজের মা দরজা ধাক্কাচ্ছে। রাজ দরজা খুলে দিতেই রাজের মা মৌয়ের পাশে বসে। মৌয়ের কপালে হাত রেখে বলে, মা, তোর শরীর খারাপ লাগছে? মৌ কোনো কথা বলছে না। রাজের খুব টেনশন হচ্ছে। মা যদি পরিকল্পনার কথা জেনেছে, তাহলে আমাকে তো বাড়ি থেকে বের করে দিবে। এই রাজ, কি ভাবছিস? বৌমাকে হসপিটাল নিতে হবে, কোনো কথা বলছে না। কি হলো? তুই অ্যাম্বুলেন্স ফোন কর। রাজ ফোন দিতেই গাড়ি এসে গেল। রাতেই মৌকে হসপিটালে অ্যাডমিট করা হলো। ডাক্তার মৌকে দেখে বলল, অজ্ঞান হয়ে গেছে, আপনারা একটু আলাদাভাবে কেয়ার নেবেন, কিছু হবে না। পরদিন মৌকে হসপিটাল থেকে বাসায় এনে রাজের মা রাজকে বলল, যে পর্যন্ত আমার বৌমা মা হবে না, ততদিন আমার সাথেই থাকবে। তুই কোনো যত্ন নিতে পারিস না। কিন্তু মা। কোনো কিন্তু না। সেদিন যদি আমি ঘুম থেকে না উঠতাম, দেখা যেত খারাপ কিছু হয়ে যেত। তাই মৌ আমার সাথে থাকবে। আচ্ছা মা। এদিকে রাজের মা মৌকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল হতে দেয় না। সবসময় খেয়াল রাখে। ঋত্য ও মৌকে অনেক ভালোবাসে, সবসময় হাসি খুশি রাখে। কিন্তু এত যত্নের মাঝেও মৌ দুশ্চিন্তায় ভোগে। একটা করে দিন যাচ্ছে, মনে হচ্ছে বিপদ অগ্রসর হচ্ছে। পরিবারের মানুষগুলোর সাথে থাকতে থাকতে মৌ সবাইকে আপন করে নিয়েছে। কয়েকদিন পর মৌয়ের ফোনটা বেজে উঠল। মৌ ফোন রিসিভ করতেই ওপাশ থেকে বলল, ম্যাডাম, আপনার বাবাকে বাঁচাতে হলে সামনে শুক্রবার 6 লাখ টাকা লাগবে। অপারেশন করতে হবে, নয়তো বাঁচানো যাবে না। ফোনটা কেটে যেতেই মৌ মহা চিন্তায় পড়ে গেল। এত টাকা কিভাবে ম্যানেজ করবে? রাজের কাছে চুক্তির 3 লাখ টাকা পাওয়া যাবে, কিন্তু বাকি 3 লাখ, যে বাবাকে বাঁচানোর জন্য নিজের জীবনের সবকিছু বিসর্জন দিল, কারো কারো কাছে রক্ষিতা হলো, কিন্তু তারপরেও কি বাবাকে বাঁচানো যাবে না? হঠাৎ মৌয়ের মাথায় একটা বুদ্ধি আসলো। মৌ রাজের কাছে গিয়ে বলল, আপনার কাছে চুক্তির যে 3 লাখ টাকা পায় সেগুলো দিন। সরি, আর 1 টাকাও দিতে পারবো না। তবে দিতে পারি এক শর্তে। তুমি তোমার গর্ভের সন্তান নষ্ট করে ফেলো, আর বেশি যদি চাও তাও দিব, তবে সন্তানটা নষ্ট করতে হবে। যদি রাজি থাকো, কালই ক্লিনিকে গিয়ে আবর্ষণ করে নিয়ে আসবো। মৌয়ের পায়ের তলার মাটি সরে যাচ্ছে এমন কথা শুনে মৌ ভাবতে লাগলো, কাকে বাঁচাবে? বাবাকে বাঁচালে গর্ভের সন্তানটাকে মেরে ফেলতে হবে। কি হলো, বাচ্চাটাকে নষ্ট করবি?
মৌয়ের সামনে তার বাবার চেহারাটা ভেসে উঠছে বারবার। তার বাবা মারা যাক স্বর কখনোই চায় না, আর মা হয়ে গর্ভের সন্তানকে নষ্ট করতে সেটাও সে পারবে না। কি হলো, টাকা 3 লাখের বেশি দিতে হবে? হ্যাঁ, আমি আমি রাজি আমার বাচ্চা নষ্ট করতে। সত্যি? হ্যাঁ সত্যি, তবে টাকা লাগবে 6 লাখ। কি, 6 লাখ? 6 লাখ। আচ্ছা দিব। তোর মতো রক্ষিতা টাকার জন্য সব করতে পারে। হ্যাঁ এবার ঠিক ধরতে পেরেছেন। হুম, এত কিছু না করে পতিতে বললে তো থাকতেই তো পারিস। তবে কি মিস্টার রাজ, আমার গর্ভের সন্তান নষ্ট করলেই আপনি সুমাইয়াকে পাচ্ছেন না। আমাকে আপনি নিজ থেকে ডিভোর্সও দিতে পারবেন না, কারণ আপনার মা আমাকে অনেক পছন্দ করে, অনেক। তুমি কিছু মনে না করলে একটা কথা বলি। হ্যাঁ বলো। তুমি সুমাইয়াকে পাবে, সাথে আমাকেও তাড়িয়ে দিতে পারবে। এই জন্য তোমার মাকে বলবে তুমি সুমাইয়াকে পাওয়ার জন্য আমার সাথে চুক্তি করে বিয়ে করেছো, সাথে বিয়ের দিনে আমি ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছি, এটাও বলবে। আর বলবে তুমি আমার সাথে শারীরিক সম্পর্ক করোনি, আর আমার গর্ভের বাচ্চাটা অন্য কারো। তাহলে তোমার মা আমাকে এমনিতেই তাড়িয়ে দেবে। ওয়াও, গুড আইডিয়া। তবে শর্ত আছে। কি শর্ত? তোকে লিখিত স্টেটমেন্ট দিতে হবে তোর গর্ভের সন্তান আমার না, আর সন্তানটা অন্য কারোর সাথে নষ্টামি করে গর্ভধারণ করেছিস। মৌয়ের কলিজাটা মনে হচ্ছে বের হয়ে আসবে, বুক ফেটে যাচ্ছে, কিন্তু কি করার, এতে করে গর্ভের সন্তান আর বাবা দুজনকেই বাঁচানো যাবে। কি হলো, তুমি কি রাজি? হ্যাঁ রাজি। আর কাল সকালের আগেই টাকাটা বুঝিয়ে দিবে আমায়। আচ্ছা। আর একটা অনুরোধ করবো, কালকের পর তো তোমার নামটা ধরেও ডাকতে পারবো না আর। রক্ষিতার তকমাটা গায়ে লেগে যাবে, অবৈধ সন্তানের জননী হয়ে যাব আমি। আজকের রাতটা তোমার কাছে চাই শুধু। জানো রাজ, আমি তোমার স্বামী হিসেবে প্রথম দিনই গ্রহণ করেছিলাম, আর আজকের রাতটা শেষ রাত সেটা। তোমার মাথাটা আজকের জন্য শুধু বুকে রাখতে চাই আমি। আচ্ছা, তবে সকালে কিন্তু যা যা বলেছ তা যেন করা হয়। হবে। মৌ রাজের মাথাটা তার বুকে নিয়ে আছে। রাজের কাছে অসহ্য লাগছে, তবুও কিছু করার নেই। আজকের জন্য পর থেকে তবুও তা আপদটা বিদায় হবে। মৌ রাজের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মৌ এই খারাপ মানুষটাকে কেন যেন ভালোবেসে ফেলেছে। কালকের পর তো আর মানুষটাকে দেখা হবে না। এসব ভাবতেই কেন যেন বুকের ভেতর ছিনছিনে ব্যথা হতে শুরু করে। এদিকে রাজ মৌয়ের বুকেই ঘুমিয়ে যায়। মৌয়ের মনে হচ্ছে আজকের রাতটা যদি শেষ না হতো তবে কতই না ভালো হতো। এদিকে চাঁদের আলো জানালার কাজ ভেদ করে রাজের মুখের উপর পড়ছে। চাঁদের আলোতে রাজের মুখটাকে একদম নিষ্পাপ মনে হচ্ছে। মৌ নিজের অজান্তেই রাজের কপালে চুমু এঁকে দেয়। রাজকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে। মৌয়ের মনে হচ্ছে এ ধরাই শেষ ধরা। রাজের সাথে কাটানো সহস্র হাসি কান্নার স্মৃতিগুলো ভেসে উঠছে। মৌ রাজের মাথাটা বালিশে রেখে রাজের পায়ের কাছে গিয়ে পা দুটো বুকে জড়িয়ে নিয়ে বলতে লাগলো গুনগুন করে, জানো রাজ, আমি তোমার পায়ের নিচে একটা স্থান চেয়েছিলাম, যে স্থান একটা নারীকে সকল বাধা বিপত্তি থেকে রক্ষা করে, স্ত্রী নামক তকমাটা গায়ে জড়িয়ে দেয়। কিন্তু আমি পারিনি। বলো না রাজ, কিভাবে আমি ভুলে যাব তোমায়? তুমি আমার প্রথম স্পর্শ, তুমি আমার প্রথম ভালোবাসা, তুমি আমার স্বামী। মৌ রাজের পা ছেড়ে দিয়ে রাজের কপালে চুমু দিয়ে মাথাটা বুকের সাথে জড়িয়ে নিল। রাজ সবটা শুনেও চুপ করে থাকলো। রাজের চোখে বারবার সুমাইয়ার চেহারাটা ভাসছে। এদিকে দেখতে দেখতে রাত কেটে যায়। সকালে রাজ 6 লাখ টাকা এনে মৌয়ের হাতে তুলে দেয়। মৌ টাকাটা তার ব্যাগে রেখে দেয়। রাজ মৌকে টাকা দিয়ে তার মাকে ডেকে নিয়ে বলে, মা, আমি আর পারছি না। তুমি আমাকে যে শাস্তি দিবে সেটাই মাথা পেতে নেব। কি হলো বাবা, কি হয়েছে বল। মা, মৌর গর্ভে যে সন্তানের জন্য নাম ঠিক করে রেখেছ, সারা বাড়ি ভর্তি খেলনা এনে রেখেছ, সে সন্তান আমার না, সেটা একটা অবৈধ সন্তান। রাজের মা রাজের গালে ঠাস করে চর বসিয়ে দিয়ে বলল, কি হলো, লজ্জা করে না নিজের সন্তানকে অবৈধ সন্তান বলতে? আমি মৌকে অনেক ভালো করেই চিনি। মৌকে নিয়ে আর একটা বাজে কথাও বলবি না। মা, আমি সত্যি বলছি, কারণ মৌর সাথে আমার কোনো শারীরিক সম্পর্ক হয়নি। ভাইয়া কি বলছো এসব? হ্যাঁ হ্যাঁ ঋত্য, সব ঠিক বলছে। মৌকে বিয়ে করেছিলাম মায়ের মুখের হাসির জন্য। আমি ভালোবাসতাম সুমাইয়াকে, কিন্তু তোমার জন্য মৌকে বিয়ে করলেও ছুঁয়েও দেখেনি। মৌর সাথে থাকতে থাকতে মৌকে ভালোবেসে ফেলে
কিন্তু ততদিনে মৌ অবৈধ সন্তান গর্ভে ধারণ করে ফেলে। ভাবছিলাম অ্যাবর্শন করব, কিন্তু তুমি সে কাগজটা দেখে ফেলো। অনেক কান্না করি। মৌ প্রমিস করেছিল সে আর পাপাচার করবে না, কিন্তু মা, মৌ এখনো ছেলের সাথে হোটেলে। এই কথা বলে রাজ কেঁদে দেয়। রাজের মা মৌকে ডেকে এনে বলে, মৌ, রাত যা বলছে তা মিথ্যা না? না মা, সব সত্য। মৌয়ের মুখে কথাটা শুনে রাজের মায়ের পায়ের নিচ থেকে মাটি সরে যেতে লাগলো। রাজ, এই নষ্টাকে বাড়ি থেকে বের করে দে। নিজের মেয়ে ভাবতাম, আর সেই কিনা কলিজাতে আঘাত করলো। মা, ক্ষমা করে দেন আমায়। চুপ! তোর ও মুখে আমাকে মা ডাকবি না। জানিস কত স্বপ্ন দেখেছিলাম তোদের নিয়ে। আমার মন চাচ্ছে আমার শরীরে ব্লেড দিয়ে কেটে তোর দেওয়া রক্ত বের করে দিতে। আসলেই তোদের মতো মেয়ে নিষিদ্ধ পল্লীতেই স্থান পায়। কথাগুলো বলতে গিয়ে কেঁদে দিলেন। মৌ নিশ্চুপ হয়ে কাছে। রাজ বাবা, উকিলকে ফোন করে ডিভোর্স পেপার নিয়ে আসতে বলো, আর সামনের শুক্রবারেই সুমাইয়ার সাথে তোর বিয়ে দিব। তোর জীবনটা নষ্ট করে দিলাম বাবা। এদিকে ঘন্টা খানিক পর ডিভোর্স পেপার হাতে পেরে রাজের মা রাজকে বলল, বাবা, এখানে সাইন করে দিয়ে ঘরকে পবিত্র কর। রাজ ডিভোর্স পেপারে সাইন করে দিয়ে ডিভোর্স পেপারটা মৌয়ের হাতে দিল। সাথে একটা হলফনামা করো, মৌয়ের গর্ভে যে সন্তান সেটা রাজের নয়, কোনোদিন উত্তরাধিকারী হতে পারবে না। মৌ রাজের দিকে তাকিয়ে মুচকি হেসে সাইন করে দিল। রাজের মা এসে বলল, বাবা প্লিজ, কলঙ্কিনীটাকে বের করে দে। আমার ওর মুখটা দেখতে মন চাচ্ছে না। মৌ ব্যাগপত্র গুছিয়ে নিয়ে যখন বের হবে, বের হওয়ার আগে ঋত্যকে বলল, ওর অনেক কষ্ট দিয়েছে, ক্ষমা করে দিও অভাগীটাকে। বামুন হয়ে আকাশের চাঁদ ধরতে চেয়েছিলাম। মৌ এবার রাজের মাকে বলল, মা, ছোটবেলায় তো মা হারিয়েছি, মায়ের আদর স্নেহ কি কখনো বুঝতে পারিনি, কিন্তু আপনার স্পর্শে এসে মায়ের আদরটা বুঝতে পেরেছি। আপনি আমায় ক্ষমা করে দিন। আপনাদের বিশ্বাস নষ্ট করার জন্য আমি আসি। কথাটা বলে মৌ মায়ের পায়ে যখন সালাম করতে যাবে তখন তিনি সরে যায়। মৌ ফ্লোরে সালাম করে যে জায়গায় রাজের মা দাঁড়িয়েছিল। রাজ বাবা প্লিজ, কোনো বিশ্বাসঘাতককে বাড়িতে আর এক মুহূর্তে থাকতে দিস না। বের করে দে। বলে তিনি রুমে চলে গেলেন চোখের জল মুছতে মুছতে। মৌ যে এতটা বাজে কল্পনাও করেননি তিনি। মৌ বাড়ি থেকে বের হয়ে বাড়িটার দিকে একবার অসহায়ের দৃষ্টিতে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিলেন। মৌ যখন চলে যাচ্ছে তখন রাজ পেছন থেকে ডাক দিয়ে বলল, কোথায় যাচ্ছ? এগিয়ে দিয়ে আসবো? মৌ মাথাটা নিচু করে বলল, ধন্যবাদ স্যার। এতিম তো, যাওয়ার কোনো জায়গা নেই। আপাতত যেদিকে চোখ যায় সেই দিকে চলে যাব। ভালো থাকবেন। আপনার উপকারের কথা আমি কোনোদিনও ভুলবো না। মৌ ডিভোর্স পেপারে তার সাইন করার জায়গাটিতে সাইন করতে চেয়েও কেন যেন পারেনি। রাজ অনেক চালাক, আগে ডিভোর্স পেপারটা আর বের করলো না। হসপিটালে যাওয়ার পথে গাড়িতে বসে বসে এসব ভাবছে। এদিকে রাজ আজ অনেক খুশি। রাজ বাসায় ঢুকতেই বলল, বাবা, জোর করে তোর উপর সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার জন্য ক্ষমা করে দিস মাকে। আর কাল বৃহস্পতিবার, সুমাইয়ার বাবাকে বলবি কাল সুমাইয়াকে দেখতে যাব, আর কালই আংটি পরিয়ে দিয়ে আসবো। রাজ ভাবছে খুশির খবরটা সে সুমায়াকে ফোনে দেবে না, সুমাইকে একদম চমকে দেবে। সত্যি আল্লাহ মহান, সত্যিকারের ভালোবাসাগুলো তিনি মিলিয়ে দেন। রাজ নিউ মার্কেট থেকে বকুলের মালার সাথে একগুচ্ছ গোলাপ নিয়ে সুমাইয়ের বাসায় চলে গেল। রাজা এক দৌড়ে সুমাইয়ের রুমে গিয়ে যখন দরজা ধাক্কা দিবে ঠিক তখন রুমের ভেতর থেকে পুরুষালী কণ্ঠ শুনতে পেল। রাজ জানালার পর্দা সরিয়ে যা শুনতে পেল, যা শোনার আর দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। সুমাইয়া একটি ছেলের বুকে অর্ধনগ্ন হয়ে শুয়ে আছে। ছেলেটি সুমায়াকে বলছে, বেবি, কাজটা কবে শেষ হবে? 1000 কোটি টাকা কবে যে পাবো? তুমি চিন্তা করো না, যে বুদ্ধি দিয়েছি রাজকে সে তো পটে গিয়েছে। আর আমাদের বিবাহ বার্ষিকীর আগে এই কাজটা শেষ হবে। বিয়েটা হলে সব সম্পত্তি আমার নামে করিয়ে নিব। আর রাজ তো আমার জন্য পাগল। হুম হুম, আমার সুইট বউ। বলেই সুমায়াকে শক্ত করে জড়িয়ে ধরল।
এসব দেখে রাজের চোখের পানি কোনো বাধা মানছে না। ছেলেটা সুমাইয়ের বক্ষে তার উষ্ণ ওষ্ঠের স্পর্শে স্পর্শে বলল, জানো জানি মন, অভিনয় তোমাকে আস্কার দেওয়া হলেও কম হতো। এত প্ল্যান তুমি করতে পারো। দেখতে হবে না বউটা কার? হুম। আমার বউ, জানো এভাবে আর একা থাকতে পারছি না। লুকিয়ে আর কত। ওহ, তুমিও না? আমেরিকা থাকতে তো একসাথেই থাকতাম। সামনে 15ই মার্চ তো আমাদের বিবাহের 1 বছর হবে। তার আগে আমার আর বাবারও প্রতিশোধ নেওয়া হবে। বাবার শত্রুতা কিসের? ছোটবেলায় রাজের সাথে আমার বিয়ের কথা বলেছিল বাবা তার বাবাকে। বাবাকে রাজার বাবা অপমান করেছিল। বাবা তাই রাজের সাথে বিয়ে করিয়ে সমস্ত সম্পত্তি গ্রাস করে তালাক দিতে বলছে, আর তোমার সাথে সেটেল হতে বলছে। লাভ ইউ বউ, এবার তোমার ভালোবাসার সাগরে ডুব দিতে দাও। ওহ, সাগরটা তো তোমারই বলতে হয় আবার। আমার সবকিছুই তো তোমার, আমার জীবনটাও তোমার। ছেলেটা সুমাইয়ের সাথে নোংরা খেলায় মেতে উঠল। সুমাইয়ার সমান তালে রেসপন্স দিচ্ছে। এদিকে রাফি সুমাইয়াকে সম্পূর্ণ বিবস্ত্র করে ফেলছে। সুমাইয়ার নাভিতে ভালোবাসার স্পর্শ এঁকে দিচ্ছে। রাজের মাথাটা ঘুরছে, কলিজাটা মনে হয় বের হয়ে আসবে বাহিরে। যে সুমাইয়াকে এত ভালোবাসলো, যার জন্য এত কিছু করো, একটা মেয়ের সাথে পশুর মতো ব্যবহার করো, কিন্তু সেই সুমাইয়াই তার সম্পত্তির জন্য নোংরা খেলা খেলছে। আর সুমাইয়া বিয়েও করেছে। রাজের বুক ফেটে কান্না আসছে। হাতের ফুলগুলো মাটিতে পড়ে গেল। বকুল ফুলগুলো পা দিয়ে পিষে ফেলল রাজ। চোখের সামনে মৃত্যুর চেয়ে যন্ত্রণাদায়ক দৃশ্য দেখতে হবে রাজ ভাবতে পারেনি। সে আর এক মুহূর্ত সেখানে থাকতে পারল না। সুমাইয়াদের বাড়ি থেকে বের হয়ে সোজা বাসায় এসে পড়ে। কি রে বাবা, কোথায় গিয়েছিলি? মন খারাপ করছিস? মন খারাপ করিস না। আমি জানতাম না মৌ এতটা খারাপ। আমরা কাল সকালে সুমাইয়াদের বাসায় যাব, তুই একটু বলে রাখিস। রাস্তার মাকে কিছু না বলে রুমে চলে গেল। রাজ বিছানায় শুয়ে আছে। হঠাৎ কে যেন বলল, ভাত খাবো না, শুয়ে পড়লে যে। রাজ চমকে উঠে তাকিয়ে দেখে কেউ নেই। মৌয়ের কথা কেন এত মনে পড়ছে? মেয়েটাকে সত্যি খুব বেশি কষ্ট দিয়েছে। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ে খেয়াল নেই। এদিকে মৌ হসপিটালে টাকা পেড করে ডাক্তারকে বলল, স্যার, আমার বাবার অপারেশনটা খুব যত্ন করে করবেন। অনেক ভালোবাসি তো বাবাকে। মারে, তোমার মতো আমারও একটা মেয়ে আছে। চিন্তা করো না, তোমার বাবার অপারেশন ভালোভাবেই হবে। আর আমাকে স্যার ডেকো না মা। রাজ পার্কে গিয়ে বসে আছে। খানিক পর সুমাইয়া এসে রাজকে জড়িয়ে ধরে বলল, জান, কাল সারা রাত অসুস্থ ছিলাম, তোমাকে ফোন দিতে পারিনি। জানো, তোমার সাথে কথা না বলতে পারলে মনে হয় আমার দম বন্ধ হয়ে যাবে। রাজ সুমাইয়াকে সরাচ্ছে না বুক থেকে। সুমাইয়া রাজকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, জান, রক্ষিতাটার সন্তান নষ্ট করেছে। না, ও চলে গিয়েছে। ওহ, তাই বুঝি। লাভ ইউ জান। সত্যি রক্ষিতাটা। কথা শেষ করার আগেই রাজ সুমাইয়াকে বুক থেকে সরিয়ে গাড়ির ঠাস ঠাস করে চর বসিয়ে দিল। জান, আমাকে মারলে তুমি? এবার আরেকটা কোষে থাপ্পড় দিয়ে বলল, কাকে তুই রক্ষিতা বলছিস? যাকে আমি বিয়ে করেছিলাম তাকে? কাকে তুই রক্ষিতা বলছিস? যে নিজের স্বামীর পা ধরে সারা রাত বসেছিল তাকে? রক্ষিতা তো তুই। তুই রক্ষী না, তুই রক্ষিতা না, তুই পতিতা। রাজ, কি বলছো এসব? রাজ আবারও সুমাইয়ের গাড়ে চর বসিয়ে দিল। এবার সুমাইয়ের নাক ফেটে রক্ত বের হচ্ছে। কি রক্ষিতা, এখন কষ্ট লাগে? আমারও লেগেছিল। কাল যখন রাফির কাছে তোর শরীরের চাহিদা মেটাতে আমি সব দেখেছি। আমেরিকাতে বিয়ে করে আমার সম্পত্তির লোভে রক্ষিতাগিরি করতে চেয়েছিলে। আমি সত্যিই ভাগ্যবান যে মৌয়ের মতো কাউকে পেয়েছিলাম। হীরাকে কাজ ভেবে ভুল করেছে, আর সেটা সংশোধন করব। আর তুই রক্ষিতা যদি কখন আমার সামনে আসিস তাহলে তোর খবর আছে। কথাগুলো বলে রাজ বাসায় এসে পড়ে। রাজ রুমে দরজা আটকে দেয়। মনে মনে ভাবতে লাগে, মৌ কি আমাকে ক্ষমা করবে? আমি যে অপরাধী, নিজের সন্তানকে অবৈধ বানিয়েছি। যেভাবেই হোক আমার মৌকে খুঁজে বের করতেই হবে। দরকার হলে তার পায়ে ধরে ক্ষমা চেয়ে নেব। রাজ আর দেরি না করে গাড়ি নিয়ে বের হয়ে যায়। এদিকে মৌ কোথায় গিয়ে থাকবে কিছুই বুঝতে পারছে না। এদিকে সন্ধ্যা ঘনিয়ে আসছে। 2 জায়গায় বাড়ি ভাড়া থাকার কথা বলেছিল।
এক জায়গায় না করে দিয়েছে, অন্য জায়গায় বাড়ির মালিক থাকতে দিতে চাইলেও তার বউ বের করে দেয়। মৌ রাস্তা দিয়ে হাঁটতে থাকে, এমন সময় একটা গাড়ি এসে মৌকে ধাক্কা দেয়। এদিকে রাজ শহরের উড়ি গুড়ি বাদ রাখেনি, সব জায়গায় মৌকে খুঁজে যাচ্ছে। মৌয়ের মায়াবী মুখটা বারবার রাজের চোখের সামনে ভাসছে। রাত 1টা বাজে, এমন সময় রাজের ফোনটা বেজে ওঠে। ফোনটা ধরতে ওপাশ থেকে কে যেন বলল, হ্যালো রাজ, বাবা তুই কই? মা, আমি আসছি, তুমি চিন্তা করো না। রাজ বাসায় যাওয়ার সাথে সাথে রাজের মা রাজকে কাছে ডেকে নিয়ে বলল, বাবা তোর কি হয়েছে? তোর কষ্ট যে আমার আর সহ্য হয় না। আমি যে তোর মা। আজ সুমাইয়াদের বাড়িতে যাওয়ার কথা ছিল, তাদের বাড়িতেও গেলি না। রাজ তার মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিয়ে বলল, মা, আমি ভুল করেছি। আমার মৌকে আমি কষ্ট দিয়েছি। নিজের সন্তানকে অবৈধ সন্তান বলে আখ্যা দিয়েছে। মৌয়ের গর্ভে আমার সন্তান ছিল। মা, আমি ওকে মিথ্যা অপবাদ দিয়ে তাড়িয়ে দিয়েছে। কি বলছিস এসব রাজ? হ্যাঁ মা, ঠিকই বলছে। মৌ ফুলের মতো পবিত্র। মৌকে ছাড়া আমি বাঁচব না মা। আমি সুমাইয়ার মায়ায় ফেসে গিয়েছিলাম। সুমাইয়া আমাদের সম্পত্তির লোভে এসব করেছিল। কি রাজ, তুই মানুষ না অমানুষ? একটা এতিম মেয়েকে তুই কষ্ট দিতে পারলি? আরে আমিও না জেনে মেয়েটাকে কত কষ্ট দিয়েছি। তুই অনেক ভুল করেছিস। তুই আমার ছেলে হতে পারিস না। মা, কি বলছে এসব? হ্যাঁ, ঠিকই বলছি। আমার ছেলে হলে মেয়েটাকে দিনের পর দিন এভাবে কষ্ট দিতে পারতি না। আমি কিছু জানি না। আমি আমার বৌমাকে দেখতে চাই এ বাড়িতে। রাজ কিছু না বলে তার রুমে চলে যায়। রুমে ঢুকলে রাজের আরো বেশি কষ্ট হয়, কারণ রুমে আসলেই মনে হয় মৌ রুমে বসে আছে। রাজের কেন যেন খুব কষ্ট হয়। মৌয়ের কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে যায় খেয়াল নেই। ফজরের আজান শুনে ঘুম ভাঙতেই বুকটা হু হু করে কেঁদে ওঠে, কারণ প্রতিদিন ফজরের আজান হলে মৌ ডেকে দিত। আজ তো কেউ ডেকে দেয় না। রাজ আজ আর শুয়ে থাকতে পারে না, বিছানা থেকে উঠে পড়ে থাকা পাঞ্জাবিটা পরে মসজিদে চলে যায়। নামাজ শেষ করে বাসায় বসে আছে, এমন সময় ফোনটা ক্রিং ক্রিং করে বেজে ওঠে। রাস্তার ফোনটা বের করে দেখে তার ফোনে রিং হচ্ছে না, বালিশের নিচ থেকে আওয়াজ আসছে। রাজ ফোনটা বের করতে বুকটা ছ্যাদ করে ওঠে। মৌয়ের ফোন। মৌ তার ফোনটাও রেখে গিয়েছে, তাহলে এতগুলো টাকা নিয়ে কি করলো? এদিকে ফোনটা বেজেই চলেছে। ফোনটা ধরতেই ওপাশ থেকে পুরুষালী কণ্ঠে কে যেন বলল, ভামুনি, তোমার বাবা এখন সম্পূর্ণ বিপদমুক্ত। মানে আপনি কি আর এসব কি বলছেন? ডাক্তার রাজকে সবকিছু খুলে বলল। রাজ হসপিটালের ঠিকানা নিয়ে মৌয়ের বাবার সাথে দেখা করল। মাহির সাহেবকে রাজকে দেখে বলল, বাবা বলো, কে আমার জন্য এতগুলো টাকা দিল? আপনার মেয়ে। মানে কি বলছো এইসব? হ্যাঁ, সত্যি বলছে। যাকে আপনি জাতক ঘরে মেরে ফেলতে চেয়েছেন, সে মেয়ে আপনার অপারেশনের টাকা দিয়েছে। যে মেয়ের মুখ 3 বছরের মাঝে একবারও দেখেননি, সেই মেয়ে। যে মেয়েকে দীর্ঘ 20 বছর একটিবার বাবা ডাকতে দেননি, সেই মেয়ে আপনাকে বাঁচিয়েছে। জানেন মাহি সাহেব, হায়াত মৌত আল্লাহর হাতে। এতে কাউকে দোষারোপ করা ঠিক না। আর আপনি তো আপনার রক্তকে অস্বীকার করেছেন। জানেন মৌ আপনার জন্য কি করেছে? যে লোকটাকে জীবনে একটিবার বাবা বলে ডাকতে পারেনি, তার জন্য চুক্তি করে বিয়ে করেছিল। নিজের সবচেয়ে মূল্যবান সম্পদটা অন্য করে পায়ে ঠেলে দিয়ে আপনার জীবন বাঁচিয়েছে। আগে জানতাম বাবা যারা তার মেয়েকে সবচেয়ে বেশি ভালোবাসে, কিন্তু সেটা ভুল। একটা মেয়ে শুধু দিয়েই গেল, এই যে সমস্ত সুখটা বিসর্জন দিল, নিজেকে রক্ষিতা বানালো। কার জন্য জানেন? আপনার জন্য। মৌয়ের বাবা কাঁদছে। দীর্ঘ 20 বছর পর কাঁদছে। যেদিন মৌয়ের মা মারা গিয়েছিল সেদিন কেঁদেছিল। আজ আবার তার চোখের নদীতে বান এসেছে। মৌকে খুব করে দেখতে মন চাচ্ছে, মা বলে ডাকতে ইচ্ছে করছে। মৌয়ের বাবা রাজের হাত দুটো ধরে বলতে লাগলো, বাবা, আমার মেয়ে কোথায়? আমার মৌ কোথায়? আমার মা কোথায়? আমার মাকে আমি দেখব, নিয়ে চলো। আঙ্কেল, কান্না করবেন না। মৌ হারিয়ে গেছে, অভিমান করে চলে গেছে। আমি তাকে অনেক কষ্ট দিয়েছি। মৌকে যেভাবেই হোক খুঁজে বের করব। এদিকে অনেকদিন হয়ে যায় মৌয়ের কোনো খোঁজ নেই।
রাজ প্রতিদিন নিয়ম করে মৌকে খোঁজে। মৌয়ের চিন্তায় একদম খাওয়া দাওয়া ছেড়ে দেয়। রাজের মা একমাত্র ছেলের কষ্ট সহ্য করতে পারে না। একদিকে ব্যবসাটাও ঠিকমতো পরিচালনা করা যাচ্ছে না। দিন দিন রাজের অবস্থা খারাপ হতে লাগলো। বিশেষ করে রাজকে নিয়ে মৌয়ের স্বপ্নগুলো ডায়েরির পাতায় দেখে এখন সারাদিন এই ডায়েরি নিয়ে পড়ে থাকে। আস্তে আস্তে রাজ পাগল হয়ে যায়। এদিকে ঋতু আর তার মা দুজনেই ছেলের জন্য কান্না করে। মৌকে অনেক খুঁজেও পায় না। রাজ সারাদিন মৌয়ের ছবি আর ডায়েরিটা বুকে নিয়েই রুমে বসে থাকে। অনেক ডাক্তার দেখিয়েছে, কিন্তু দিন দিন আরো রাজের অবস্থা খারাপ হচ্ছে। সব ডাক্তারই বলে মৌকে যদি নিয়ে আসা যায় তাহলে ভালো হয়ে যেতে পারে, কিন্তু মৌকে অনেক খোঁজাখুঁজির পরও যখন পাওয়া যায় না, দেখতে দেখতে 6 বছর চলে যায়। ঋতু এখন অফিসের দায়িত্ব নিয়েছে। প্রতিদিনের মতো সেদিনও যখন অফিসে যাবে এমন সময় শুনতে পায় তাদের কারখানায় আগুন লেগে কোটি কোটি টাকার ক্ষতি হয়ে যায়। কথাটা রাজের মা শোনার সাথে সাথে হার্ট অ্যাটাক করে। হসপিটালে নেওয়ার আগেই মারা যায়। রাজকে মানসিক হসপিটাল থেকে নিয়ে আসা হয়। তার মাকে এই অবস্থা দেখে কেমন যেন স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। মা মা বলে কান্না করতে লাগে। ঋতুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগে। এমন দিন তার দেখতে হবে সে কোনোদিনই ভাবেনি। মাকে হারিয়ে একদম নিঃস্ব হয়ে যায়। এদিকে ঋতু তার মাকে হারালেও তার ভাইয়ের সুস্থ হয়ে ওঠায় আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানান। এদিকে কিছুদিন যেতেই ঋণের বোঝা চেপে বসে। ব্যাংকের ঋণ দিতে না পারায় তাদের সম্পত্তি নিলামে উঠে যায়। রাজ ঋতুকে নিয়ে একদম রাস্তায় নেমে যায়। তারপর রাজ একটা অফিসে চাকরির জন্য যায়। হঠাৎ পিয়ন এসে বলল, আপনাদের মাঝে রাজকে। তিনি ভেতরে যান। রাজ ফাইলটা নিয়ে রুমে প্রবেশ করার আগে বলল, মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। কথাটা শুনে রাজ চমকে যায়। পরিচিত কণ্ঠ। রাজ সামনে বসা মেয়েটার দিকে তাকাতেই রাজের বুকটা ছ্যাদ করে উঠল। মৌ, তুমি? কথাটা বলতে গিয়ে গলাটা কেমন যেন ধরে এলো। তুমি এখানে কিভাবে মৌ? হোয়াট? মৌ কাকে বলছেন? জানো মৌ, আমি তোমাকে কত জায়গায় খুঁজেছি। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। স্টপ। আর একটা কথাও না। আপনার মাথায় সমস্যা আছে? আপনি পাগল পাগলাগারদের রেখে এখানে কেন? আমি মৌ হতে যাব কেন? আমি কারিমা। আর তুমি বলার সাহস কোথা থেকে পান আপনি? হ্যাঁ, যত সব। আপনি এখন আসতে পারেন। মুহূর্তের মাঝে মৌ অগ্নিমূর্তি ধারণ করে। সরি ম্যাম, আমি না বুঝে মৌ ভেবে ভুল করে ফেলেছি। চাকরিটা আমার খুব দরকার। আমাকে বের করে দিবেন না প্লিজ? সরি, আমি কোনো পাগল লোককে অফিসে চাকরি দিতে পারবো না। প্লিজ ম্যাডাম, এমন করবেন না। আপনি যেভাবে বলবেন সেভাবেই কাজ করব। ও আচ্ছা, তাই বুঝি। আচ্ছা মিস্টার রাজ, এর আগে কোন কোম্পানিতে ছিলেন? ম্যাডাম, আমি কোনো কোম্পানিতে ছিলাম না। ও আচ্ছা, তো অভিজ্ঞতা ছাড়া আপনাকে কিভাবে কাজ দিই বলুন তো? ম্যাম, আমার চাকরিটাকে খুব দরকার, তাই যদি চাকরিটা দিতেন তাহলে ভালো হতো। ম্যাম, পুরো পরিবারের দায়িত্ব আমার কাছে। বোনটাকে পড়াতে হয়। এছাড়া ঢাকা শহরে থাকা বুঝে নিত। ও আচ্ছা, আপনার বাসায় কে কে আছে? বোন ছাড়া আর কেউ নেই। কেন বিয়ে করেননি? বিয়ে করেছিলাম, ডিভোর্স দিয়ে দিয়েছে। তো ডিভোর্স কেন দিলেন? ম্যাডাম, আমি একজনকে ভালোবাসতাম, সেজন্য। আর আমি মোহে পড়ে গিয়েছিলাম। সত্যিকার ভালোবাসাকে চিনতে পারিনি। তার বিয়ে করেনি? না, মৌকে অবহেলা করতে গিয়ে ভালোবেসে ফেলেছিলাম। বাকিটা জীবন তার স্মৃতি নিয়েই কাটিয়ে দেব। আচ্ছা, আপনার মা নেই? না, আপন বলতে পৃথিবীতে বোনটা আছে। মা কিছুদিন আগে মারা গেছে। ও আচ্ছা। মৌয়ের মনটা কেমন যেন করে উঠল। মৌ চাচ্ছে না তার পরিচয়টা দিতে। সবাই কারিমা হিসেবেই তাকে জানে। রাজও যেন তাই জানে। মিস্টার রাজ, আপনার সাথে কথা বলে ভালোই লাগলো, তবে কোম্পানির ভালোটাও তো আমার ভাবতে হবে। আপনি যে পোস্টের জন্য আবেদন করেছেন, সেই পোস্টের জন্য আপনার চেয়ে অধিক যোগ্যতা সম্পন্ন একজন পেয়েছি। কোম্পানি পরবর্তী সার্কুলার পড়লে আপনি একটু খোঁজ নেবেন। ও আচ্ছা, ধন্যবাদ ম্যাডাম। আমি এখন আসি। রাজ যখন রুম থেকে বের হয়ে যাবে তখন মৌ রাজকে ডাক দিয়ে বলল, তুমি চাইলে আমার বিয়ে হতে পারবে? ম্যাডাম, পারবো। আচ্ছা, তাহলে কাল থেকে জয়েন করবে। হঠাৎ মৌয়ের ফোনটা বেজে উঠল। মৌ ফোনটা ধরতেই ওপাশ থেকে বলল, মামুনি, তুমি কোথায়? তুমি কখন আসবে? মামনি, তুমি বাবার সাথে এসে পড়ো বাসায়, আমার যেতে লেট হবে। কথাটা বলেই মৌ ফোন কেটে দিল। মৌয়ের মুখে, তোমার বাবা এর সাথে এসে পড়ো। কথাটা শুনে রাজের বুকটা কেমন করে উঠল।
বুঝতে আর বাকি রইল না তার মৌ আর তা নেই। নামের সাথে সাথে সব পরিবর্তন করে নিয়েছে। রাজের যে চিনতে বাকি নেই এটাই তার মৌ। প্রথম দেখাতেই চিনে ফেলেছে, কিন্তু নিয়তি কেমন করে খেলছে আজ মৌ তার কাছে নিজের পরিচয় লুকাচ্ছে। এদিকে পরের দিন রাজ অফিসে গিয়ে দেখে মৌয়ের চেয়ে ছোট্ট একটা মেয়ে বসে আছে। মেয়েটা দেখতে হুবহু মৌয়ের মতো। মেয়েটা রাজকে দেখেই সালাম দিল। এদিকে মৌ ওয়াশরুম থেকে বের হতে হতে বলল, কি হলো রিচি, কার সাথে কথা বলছো? এই যে মম, বন্ধুর সাথে। ও আপনি? আচ্ছা রিচি, তুমি বাইরে যাও, আমি আসছি। আর শোনো রাজ, তুমি সবসময় আমার সাথেই থাকবে। দিনগুলো ভালোই যাচ্ছিল। এদিকে রিতের জন্য ভালো একটা বিয়ের প্রস্তাব এসেছে। ছেলে কলেজের প্রফেসর। রাজ খুব খবর নিয়ে বিয়েতে রাজি হয়ে যায়। সামনের মাসের 28 তারিখ রিতের বিয়ে। রাজ অফিস থেকে কিছু টাকা নিয়েছে বিয়ের অ্যারেঞ্জ করার জন্যে। মৌকে বিয়ের দাওয়াত দেওয়ার জন্য বাসায় কার্ড নিয়ে যায়। রাজ বাসায় ঢুকে একটা কাজের মেয়েকে বলে, ম্যাডাম কোথায়? মৌ ম্যাডাম? কাজের মেয়ের মুখে মৌ নামটা শুনেই রাজের বুকটা ছ্যাদ করে ওঠে। তার মানে কারিমাই তার হারিয়ে যাওয়া মৌ। কিন্তু মৌ কেন তার কাছে পরিচয় লুকালো? কি হলো সাহেব, কিসের জন্য আসছেন? ম্যাডামকে বিয়ের দাওয়াত দিতে আসছে। ম্যাডাম কোথায় আছে? ম্যাডাম ওপরের রুমে আছে, আপনি ওপরে যান। রাজ বিয়ের কার্ডটা নিয়ে সোজা উপরে চলে যায়। উপরে গিয়ে দরজা ধাক্কা দিতেই যা দেখে তা দেখে রাজ অবাক হয়ে যায়। মৌকে এভাবে দেখবে সে কল্পনাও করেনি। মৌ ট্রায়াল পড়ে আছে, মনে হচ্ছে এইমাত্র গোসল করে বের হলো। মৌ রাজকে দেখে চিৎকার দিয়ে উঠল। মৌ চিৎকার দেওয়ার সাথে সাথেই তোয়ালেটা মাটিতে পড়ে গেল। এই আপনি কেন ভেতরে এসেছেন? আল্লাহ বাঁচাও, আমার সব দেখে নিয়েছে। কি হলো এভাবে তাকিয়ে কি দেখছেন? হ্যাঁ, কোনোদিন দেখেননি? বেরোন নিচ্ছে কোথাকার। ম্যাডাম নিচে তাকান। নিচে মানে? ভালো হচ্ছে না কিন্তু। আপনি দেখে নিয়েছেন আমার ম্যাডাম নিচে আপনার ট্রায়াল পড়ে গেছে। মানে? বলছেন না আপনি যে শাওয়ার নিয়ে ট্রায়াল পড়েছিলেন সেটা খুলে ফ্লোরে পড়ে গেছে। মৌ এবার ফ্লোরের দিকে তাকিয়ে খুব জোরে সোরে চিৎকার দিল। রাজ স্পষ্ট দেখতে পেল মৌয়ের পিঠের সাইডের কাটা দাগটা। রাজ রুম থেকে বের হয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। মৌ আজ সবুজ রঙের শাড়ি পরেছে। রাজকে দেখেই মৌ তার চোখটা নামিয়ে ফেলল। রাজ মৌর কাছে এসে বলল, ম্যাডাম সরি। ঠাস করে চর বসিয়ে দিয়ে বলল, লজ্জা করে না আপনার ওভাবে রুমে ঢুকে অসভ্যতামি করতে? একটা মেয়ের কাছে তার সবচেয়ে মহা মূল্যবান সম্পদ কি জানেন? মূল্যবান সম্পদ হচ্ছে তার চরিত্র। আপনি সে মূল্যবান সম্পদটা দেখে নিয়েছেন। যে অধিকারটা শুধুমাত্র আমার স্বামীর, আপনার নয়। আর আপনি, আপনার বিপদের সময় চাকরিটা দিয়েছি কি অন্যায় করেছি সেটা? গল্পটির পরবর্তী অংশ আপলোড করা হবে এই চ্যানেলে। চ্যানেলের লিংক আমি ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। লিংকে ক্লিক করে আপনারা গল্পটির পরবর্তী অংশ শুনতে পারবেন। ভালো থাকবেন বন্ধুরা। ম্যাডাম অন্যায় আপনি করেননি, করেছি আমি। না জেনে আপনার রুমে ঢুকে পড়েছে। আপনার কাছে ক্ষমা চাচ্ছে। এই মাসের 28 তারিখ আমার বোনের বিয়ে। আমার তো কেউ নেই। যদি আপনারা আসতেন তাহলে ভালো হতো। দেখি কার্ডটা, খুব সুন্দর হয়েছে। আমি যাবো, চিন্তা করবে না। ম্যাডাম আপনাকে একটা কথা বলি। হ্যাঁ বলেন। ম্যাডাম প্রথমেই বলে রাখি, আপনি মিথ্যা বলবেন না দয়া করে। আমি শুনেছি আপনার স্বামী আছে, তাই কথাগুলো বলা উচিত না। তবুও বলছে, আপনি কি আমার মৌ, যাকে নির্মমভাবে অত্যাচার করেছে? আর আমার সন্তানটা কেমন আছে বলবেন প্লিজ? মিথ্যা বলবেন না। কি হলো ম্যাডাম, কথা বলছেন না কেন? আমি আপনার মৌ হতে যাব কেন? আমি কারির মা, আমার স্বামী সন্তান সবই আছে। ও ম্যাডাম, মিথ্যাটা না বললেও পারতেন। আর হ্যাঁ, বাড়িতে ঢুকতে কাছের মেয়ে বলেছে আপনি কারিমা নন, মৌ। আর রুমে আপনার পেটে তাক্কাটা দেখে বাকিটা শিওর হয়েছে। বলেন আপনি আমার মৌ? হ্যাঁ, আমি কারিমা, মৌ নই। যেদিন আপনার বাড়ি থেকে বের হয়ে এসেছি সেই দিনই আমি আমার মাঝে মৌকে মেরে ফেলেছি, সাথে অবৈধ সন্তানটাকেও। আমার কাছে রাজ নামে কেউ মৃত। আমি নতুন করে সংসার করেছি, পেয়েছি স্বামীর হৃদয় নিংড়ানো ভালোবাসা। আর আপনি জায়নামাজের মাঝেও আমাকে রক্তাক্ত করেছিলেন, আমাকে বাড়ি থেকে বেরিয়ে আসতে বাধ্য করেছিলেন। একবার ভেবেছিলাম প্রেগনেন্ট অবস্থায় আমি কোথায় যাব, ভাবিনি আপনি তো এটাও জানতেন যে আমি এতিম। আমার মা জন্মের সময়ই মারা গেছে, আর বাবা তো থেকেও নেই।
তাও আপনি আপনার স্বার্থের জন্য আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। আমি অতীত ভুলে গিয়েছি। দয়া করে আমার সুখের সংসারে আগুন লাগাবেন না। আমি মৌ না। প্লিজ কারোর সামনে মৌ ডাকবেন না, ম্যাডাম ডাকবেন। কারণ আপনার মতো অহংকারী আমার নাম ধরে ডাকার যোগ্যতাটাও রাখে না। ও আচ্ছা ম্যাডাম, ধন্যবাদ সত্যিটা বলার জন্য। শুনুন, সেদিন যা করেছিলাম সব ভুল ছিল আমার। ভুলটা বুঝতে পেরেছি, তবে দেরি হয়ে গিয়েছিল। আর ভাববেন না আপনার সুখের সংসারে আগুন লাগাবো। আপনার সাথে আমার মালিক শ্রমিক সম্পর্কই থাকবে। আপনি সুখী হন, এটাই চাই। ধন্যবাদ বোঝার জন্য। আপনি থাকুন, আমি রুমে যাচ্ছি। এমন সময় রিচি কোথা থেকে যেন দৌড়ে এসে বলল, বন্ধু, তুমি কখন এসেছো? আমার জন্য কি চকলেট নিয়ে এসেছো? রাজ পকেট থেকে চকলেট বের করে দিল। আসার সময় চকলেট নিয়ে এসেছিল। সেদিন অফিসে রিচি চকলেট চাওয়াতে রিচি চকলেট পেয়ে রাজের দুগালে চুমু দেয়। রাজ রিচির কপালে চুমু দিয়ে বুকের সাথে জড়িয়ে নিল। রাজের মনে হচ্ছে বুকটা প্রশান্তিতে ভরে গেল। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন রাজ আর তিশা দুজনে গল্প করছে আর হাসাহাসি করছে। মৌ ডেস্কে বসে বসে বারবার সেই দৃশ্যটা কল্পনা করছে আর রাগে অগ্নিশর্মা হয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত রাগ কন্ট্রোলে করতে না পেয়ে পিয়নকে দিয়ে রাজকে ডেকে পাঠায়। রাজ মৌয়ের রুমে আসতেই মৌ রাজকে বলে, রাজ, এটা কি পার্ক নাকি কোনো সিনেমা হল? ম্যাডাম, পার্ক হবে কেন? এটা তো অফিস। ও, তা না হলে তাহলে কেন মাখামাখি করেন তিশার সাথে? আসলেই আপনার চরিত্রের সমস্যা আছে। ম্যাডাম কি বলছেন? প্লিজ চরিত্র নিয়ে কোনো কথা বলবেন না। আপনি লুচ্চামো করবেন আর আমি বললেই দোষ? ম্যাডাম চুপ করুন, আর একটা কথাও না। কি চুপ করবো? আর চুপ না করে কি করবি? চুপ না করলে ভালো হবে না কিন্তু। কি বলি? ঠাস করে চর বসিয়ে দিয়ে বলল, তোকে অন্য মেয়ে কিস করবে তা আমি বসে বসে দেখবো? তুই ভাবলি কি করে? তা বের হয়ে এক্ষুনি, এক্ষুনি বের হয়ে যাবি। মৌ রাজকে চর দেবে রাজ ভাবতেও পারেনি। রাজ মৌয়ের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, কি হলো? একটা মারলেন কেন? আরেকটা মারেন। কথাটা শেষ করতে না করতেই রাজের চোখ থেকে টপ করে জল গড়িয়ে মাটিতে পড়ল। রাজের অসহায় চাহনি আর কথাটা মৌয়ের কলিজায় গিয়ে লাগলো মনে হয়। মৌ নিজের ব্যালেন্স করতে পারছে না, মাথা ঘুরিয়ে পড়ে যেতে লাগলো। রাজ মৌকে ধরে ফেলল। মৌয়ের আপত্তিকর জায়গায় রাজের হাতটা স্পর্শ করলো। এমন সময় তিশা আর তিশান রুমে ঢুকেই দেখে রাজ মৌকে ধরে আছে। কি রে লুচ্চা, তোর কিভাবে সাহস হয় আমার স্ত্রীর কোমর ধরার? মৌ তিশানের কথায় যেন স্বাভাবিক হয়ে আসে। কি হলো, এভাবে তাকিয়ে আছিস কেন? আমার সরলতার সুযোগ নিয়ে তুই, ছি! আজকের পর থেকে আমার অফিসে তোর মতো ছেলেকে দেখতে চাই না আমি। এখন বের হয়ে যা। ম্যাডাম, আমি ইচ্ছে করে করিনি। আপনি আমাকে ভুল বুঝছেন। আমি তা আবার তোকে ভুল বুঝেছি? চরিত্রহীন! তোর চরিত্রের ঠিক নেই, সে আবার আমাকে বলে আমি নাকি ভুল বুঝতেছি। রাজের কথাগুলো বলতে গিয়ে বুকের ভেতরে কেমন যেন করতে লাগলো। রাজ দরজাটা লাগিয়ে দিয়ে বলল, কি ভেবেছেন আমি আপনাকে এমনিতে ছেড়ে যাব? চরিত্রহীন কাকে বলে তা প্রমাণ করে যাব। মৌ যখন চিৎকার দিতে যাবে তখন রাজ মৌয়ের মুখটা চেপে ধরে। টেবিলের পাশে কাটা চামচটা রাজ হাতে নিয়ে বলে, আর একটা কথা বললে এটা তোর বুকে গেঁথে দেব। মৌ ভয়ে চুপসে যায়। রাজ আস্তে আস্তে মৌয়ের দিকে এগিয়ে যায়। মৌয়ের
রাজ, আপনাকে আর তিশাকে খুব সুন্দর লাগছে। চলেন না, আপনাদেরও বিয়েটা করিয়ে দেই।
মৌকে রিচিকে ধমক দিয়ে বলল, মা এটা তোমার বাবা না, তোমার বাবা বিদেশে। মম, তুমি না বলেছিলে ছবির লোকটাই আমার বাবা? ছবির লোকটার সাথে ওনাকে তো একই দেখা যায়। রিচি চুপ করো। আর রাজ, তুমি এখানে কেন এসেছো? প্লিজ চলে যাও। কি চাও তুমি? কিছু চাই না, তবে আমার মেয়েকে চাই। সত্যি করে বলো তো, রিচিকে আমার মেয়ে না তো? রাজ, তুমি কি বলতে চাও? তুমি প্লিজ চলে যাও। আমার স্বামী দেখে খারাপ ভাববে। মৌ চলো না, আবার নতুন করে শুরু করি। আমি তোমাকে সত্যিই ভালোবাসি, আর কখনো কষ্ট দিব না। রাজ, মনে করে দেখতে চাই না অতীত। তুমি চলে যাও। তুমি আমার সুখ দেখতে পাচ্ছ না, তাই না? আচ্ছা, তোমার সুখের পথের কথা হবো না। আমার রিচিকে দিয়ে দাও, আমার মেয়েকে দিয়ে দাও। রাজ, বেশি হয়ে যাচ্ছে কিন্তু। রিচি আমার মেয়ে, তুমি প্লিজ চলে যাও। নাকি দারোয়ান ডাকবো আমি? কোনটা? মৌ চলো না। কেন মেয়েটাকে তার বাবার আদর থেকে বঞ্চিত করবে? আমাকে ক্ষমা করে দিয়ে বুকে টেনে নেওয়া যায় না? মৌ, আমি তোমাকে বড্ড বেশি ভালোবাসি, তোমাকে ছাড়া বাঁচবো না। প্লিজ আমাকে ক্ষমা করা যায় না? বুকে টেনে নেওয়া যায় না? প্লিজ তুমি বের হয়ে যাও। তোমাকে দেখতে মন চাইছে না আমার। যখন গর্ভবতী থাকা অবস্থায় আমার পেটে চা ছুঁড়ে মেরেছিলে, তখন কোথায় ছিলে? দেখবে সে পোড়া দাগ। এই দেখো, তুমি আর তোমার প্রেমিকা আমার বাচ্চাকে মারার জন্য কত প্ল্যান করেছো, মনে নেই সেসব? বাবা হয়ে নিজের বাচ্চাকে মেরে ফেলতে চেয়েছিলে তুমি, আর আজ বলছো? আচ্ছা রাজ, বলো তো, কোনো বাবা তার নিজের বাচ্চাকে মেরে ফেলতে চায়? বলতে পারবে তুমি? কি হলো, কিছু বলছো না কেন? চোখ কপালে উঠে গেল। আর মনে রেখো, ভুলেও কখনো রিচিকে নিতে আসবে না। রিচি আমার আর তিশানের মেয়ে। এই বলে যখনই রাজ মৌয়ের হাত ধরে, ঠিক তখনই মৌ রাজের গালে চড় বসিয়ে দেয়। রাজ মৌয়ের দিকে অসহায়ের দৃষ্টিতে তাকিয়ে বলে, তুমি আমাকে মারতে পারলে? হ্যাঁ পারলাম, কারণ আমি অন্যজনের বিবাহিত স্ত্রী, আর তুমি পরপুরুষ। আমি চাই না আমার স্বামী ব্যতীত কেউ আমার গায়ে স্পর্শ করুক। রাজের কলিজাটা মনে হচ্ছে বের হয়ে যাবে। চোখের পানি ধরে রাখতে পারছে না। টপ টপ করে চোখের পানি মৌয়ের সামনেই চোখ থেকে গড়িয়ে পড়ল। মৌ চিৎকার দিয়ে বলল, এই যাচ্ছিস না কেন? এখন আমার সুখের ঘরে আগুন লাগাতে আসছিস? নাকি আমার মেয়েকে নিতে এত প্ল্যান? রাজ অসহায়ের মতো করুণ দৃষ্টিতে মৌয়ের দিকে তাকিয়ে আছে। রাজ কোনো কথা বলতে পারছে না। এদিকে মৌ রাজকে চর মারায় মনে মনে অনেক কষ্ট পাচ্ছে। এখন যেন তার কাছে কেমন লাগছে। বাবাই, তুমি কষ্ট পেও না, মা তোমাকে ইচ্ছে করে মারেনি। রাজ কষ্টগুরু চেপে রিচিকে কোলে নিয়ে বলতেছে না। না বাবাই, আমার আবার কষ্ট কিসের? এসব আমার প্রাপ্ত। এদিকে মৌ তাদের কথাবার্তা নির্বাক হয়ে শুনে যাচ্ছে। রাজ রিচির কাছ থেকে বিদায় নিয়ে মৌকে বলল, আর তোমাদের বিরক্ত করতে আসবো না, আড়াল থেকে তোমাদের ভালোবেসে যাব। ভালো থেকো তুমি। এই বলে রাজ মৌয়ের ঘর থেকে বেরিয়ে যাচ্ছে আর পেছনে তাকাচ্ছে। মৌয়ের মন চাইছে রাজকে আটকাতে, কিন্তু মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। রাজ চলে গেল। মৌ রিচিকে বুকে নিয়ে কান্না করছে। বেশ কিছুক্ষণ পর রাজ বিছানায় শুয়ে আছে। রীতি যখন আজকে ডাকতে গিয়ে গায়ে হাত দিল, দেখে জ্বরে গা পুড়ে যাচ্ছে। মৌ মনটা যেন কেমন করছে। সারা রাত ঘুমোতে পারেনি। তার সাথে অমন ব্যবহার করা ঠিক হয়নি। এসব নিয়ে চিন্তা করতে লাগলো, কারণ সেও তো রাজকে অনেক ভালোবাসে। রাজ তো তার ভুলের জন্য অনুতপ্ত হয়েছিল। তাহলে কেন আমি এমন করলাম? ভাবতে ভাবতে সকাল হয়ে গেছে। মৌ খেয়াল করলো তার ফোনটা বাজতেছে। অচেনা নাম্বার থেকে ফোন আসছে। কল রিসিভ করতেই বুঝতে পারলো এটা ঋত্বর করেছে। ঋত্ব বলে উঠল, রাজ ভাইয়ের অনেক জ্বর। ভাইয়া অচেতন অবস্থায় শুধু আপনার নাম বলে যাচ্ছে। আপনি পারলে একবার আসুন। মৌ কথাটা শুনে আর স্থির থাকতে পারল না। কোনো রকম ফ্রেশ হয়ে তার মেয়েকে নিয়ে বের হয়ে গেল। খুব সকালে এভাবে যাওয়াতে তার মেয়ে বিচলিত হয়ে মাকে প্রশ্ন করল, মা, আমরা কোথায় যাচ্ছি? মা, আমরা তোমার বাবাইয়ের কাছে যাচ্ছি। মৌ কিছুক্ষণের মধ্যেই রাজের বাসায় চলে আসলো। রাজের পাশে মৌ কান্না করছে। রিচি বাবাইকে বলছে, বাবাই, তোমার কি হয়েছে? চিন্তা করো না, আমরা তোমায় নিতে আসছি। রাজ মৌ ও রিচিকে দেখে অবাক হয়ে গেছে, কারণ তাদের তো এখানে আসার কথা না। রাজ মৌ বলতেছে, তোমরা এখানে? আমি তো তোমাদের অনেক বিরক্ত করি, তাই তো কথা দিয়েছে আর বিরক্ত করবো না তোমাদের। প্লিজ এমন করে বলো না। আমি না জেনে না বুঝে তোমার অনেক কষ্ট দিয়েছি, যা একজন আদর্শ স্ত্রী হিসেবে আমার করা ঠিক হয়নি। অ্যাক্সিডেন্টের পর আমি নিজেকে হসপিটালে আবিষ্কার করি। এই জন্য মনে মনে তোমার দোষারোপ করতে থাকি। আমি
তোমার থেকে নিজেকে অনেক দূরত্বে রাখতে চেয়েছিলাম, কিন্তু তোমার ভালোবাসা আমাকে তোমার কাছে নিয়ে এসেছে। যেন প্রতিটা রাত তোমার জন্য আমার হৃদয় কেঁদেছে। যখন তুমি আমার আমার পেতে আমার কাছে আসছো, আমি তোমাকে নানাভাবে অপমান করে তাড়িয়ে দিয়েছি। আজ আমি বুঝতে পারছি আমি তোমাকে এভাবে তাড়িয়ে দেওয়া উচিত হয়নি আমার। তোমার ব্যবহারে আমি খুব কষ্ট পেয়েছিলাম। সে যেদিন তুমি আমাকে এভাবে ছেড়ে যেতে বাধ্য করেছিলে, এ বাড়িতে থাকলে হয়তো আমি রিচিকে বাঁচাতে পারতাম না। একদিকে বাবা, আরেকদিকে নিজের সন্তান, কাকে বেছে নিব আমি বুঝতেই পারছিলাম না। তারপর আমার মাথায় এই আইডিয়াটা আসে, এতে আমার বাবা আর আমার বাচ্চা দুজনকে বাঁচানো সম্ভব। সেদিন তোমাকে দেয়া কথা রাখতে পারিনি রাজ। মা হয়ে পারিনি নিজের বাচ্চাটাকে হত্যা করতে। বাবাকে দেয়া টাকার জন্য, টাকার পর আমি কোথায় যাব কিছু বুঝতে পারছিলাম না। তারপর একটা গাড়ির সাথে আমার ধাক্কা লাগে, সেখানে এক ভদ্রলোক আমায় বাঁচায়। তারপর থেকে উনি আমাকে নিজের মেয়ে ভাবতে শুরু করে। আমার নতুন নাম হয় কারিমা। আর তিশান আমার ভালো বন্ধু, আমার স্বামী নয়। রাজের চোখ দিয়ে পানি পড়ছিল। মৌ কথাগুলো শুনে মৌকে বলছে, আমি সেদিন ভুল করেছিলাম, তোমাকে বুঝতে পারিনি। কাল চাপিনে গিয়ে পাওয়ার জন্য তোমাকে কষ্ট দিয়েছে, ওর জন্য তোমাকে স্ত্রীর মর্যাদা দিইনি, তাই তো আমার করুণ অবস্থা। দুই হাত তুলে মৌয়ের কাছে ক্ষমা চাচ্ছে। মৌ রাজের হাত দুটো ধরে বলল, কি বলছো এসব? আমাদের মাঝে যা হয়েছে তা আল্লাহ তাআলা আমাদের ভালোর জন্যই করেছেন। এই বলে রাজকে জড়িয়ে ধরল। ঋদ্ধি ও রিচি দুজনেই খুশিতে আত্মহারা। রিচিও তার বাবাইকে জড়িয়ে ধরল। রাজ বলল, তোমরা আমার এক একটা কলিজা, ভালোবাসি তোমাদের। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। রাজ এখন সম্পূর্ণ সুস্থ। আজ আবার রাজ আর মৌয়ের ফুলসজ্জার আয়োজন করা হয়েছে। রিচি রিক্তর সাথে ঘুমিয়েছে। মৌ মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক করল। তারপর আস্তে আস্তে রাজ আর মৌ ভালোবাসার সাগরে ডুব দিল। রিচি মাঝখান থেকে বলে উঠল, বাবাই মা আমাদের সংসারের নাম হবে সুখের সংসার। কথাটা শুনে সবাই হেসে দিল। সমাপ্ত।